স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো তাহলে আমরা একটা ক্লাসে কন্ডাক্টর পার্টটাকে করে দিয়েছিলাম, আর যেটা তোমার পরের যে পার্টটা যেখানে ইএমএফ বা ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে ডিসকাশনসটা আছে সেটাকে দুটো ক্লাসে করবো বলেছিলাম। আগের দিনের ক্লাসে আমি কিছুটা পার্ট কভার করেছি। আগের দিনে আমি ধরো কোন জায়গাগুলো কভার করেছি যদি তুমি দেখো, একদম সেই রেডক্স রিয়াকশনস, ডিসপ্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন রিয়াকশনস, এইসবগুলো থেকে শুরু করে নাস্ট ইকুয়েশন, কিভাবে তোমাকে সেল কনস্ট্রাক্ট করতে হয়। তোমরা একটা যখন করো, তুমি যখন একটা সেল কনস্ট্রাক্ট করো, আসছে আবার, এক মিনিট আর তো আসবে। হ্যাঁ, যেটা বলছো, ওহ বাবা রে, করতে করতে সব আসছে কেন, দেরি করছে কেন তাহলে? এই পার্থ, তোরা 7টা 15 বলি, 7টা 15 তো জয়েন করিস না কেন রে পার্থ? হ্যাঁ স্যার, একটু দেরি হয়ে গেছে। তোর তো শুধু রোজই দেরি হয়। চলো এবার একটুখানি যত্ন করে পড়াশোনা স্টার্ট করো। প্রজেক্ট অনেক হয়েছে, সব প্রজেক্ট করে উদ্ধার করবে সব। হ্যাঁ, এবারে বেসিক সায়েন্সটা একটু ভালো করে শেখো। হ্যাঁ, চলো তাহলে আমরা তোমার ইলেকট্রোকেমিস্ট্রি পার্টের লেকচার পার্টটাকে আমরা 3টে লেকচারে শেষ করছি। তা 3টে লেকচারে যখন শেষ করছি, তাতে প্রথম লেকচার আমরা কন্ডাক্টরস পার্টটা নিয়ে আলোচনা করে ফেলেছি। সেকেন্ড লেকচারে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলের অর্ধেকটা পার্ট করেছি। আজকে বাকি পার্টটাকে আমাদের করতে হবে। তাহলে আজকে যে জিনিসগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করার কথা সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন সেল উইথ অ্যান্ড উইদাউট ট্রান্সফারেন্স, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেল কনস্ট্রাকশনস আর কেমিক্যাল রিয়াকশন, তাদের যে করেসপন্ডেন্সটা, একটা সেল দেওয়া থাকলে সেখান থেকে কেমিক্যাল রিয়াকশন কেমন করে লিখতে হয়, আর কেমিক্যাল রিয়াকশন দেওয়া থাকলে সেখান থেকে সেল কেমন করে কনস্ট্রাক্ট করে, সেটা হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, লিকুইড জাংশন পোটেনশিয়াল এই কনসেপ্টটা কি, এবং সেখান থেকে সল্ট ব্রিজের কি, সল্ট ব্রিজ কেন ব্যবহার করা হচ্ছে সেটা একটুখানি দেখতে হবে। আর ল্যাবরেটরিতে যখন তুমি কোনো পোটেনশিওমেট্রিক টাইট্রেশন বা ইত্যাদি করছো, সেখানে রেফারেন্স ইলেক্ট্রোডের একটা ইম্পর্টেন্ট রোল আছে। রেফারেন্স ইলেকট্রোড নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। বিভিন্ন রকমের ইলেকট্রোডস, সেটা একটু আমাদের ভাবতে হবে। আর পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, যেটা তার যে মূল ফিলোসফি বা প্রিন্সিপালটা, সেটা একটুখানি বলতে হবে। আর এই যে পার্টটা আছে তোমার ফ্যারাডেজ ল, যেটা ফ্যারাডেজ লটা আমি এখানে লিখে রেখেছি, কিন্তু আমি এটা একদম শুরুতেই বলা দরকার ছিল বলে এই ফ্যারাডেজ লটা কিন্তু আমরা আগের দিনে একদম শুরুতে বলে দিয়েছিলাম। এটা ফ্যারাডেজ লটা আর আলাদা করে এখানে আমরা উল্লেখ করব না। তো চলো শুরু করি। দেখো, আমরা যখন আগের দিনের শেষ পার্টে এই পার্টটা আলোচনা করেছি, যখন তুমি একটা সেল কনস্ট্রাক্ট করবে, একটা যদি তুমি ইলেকট্রোকেমিক্যাল সেল বলো বা গ্যালভানিক সেল বলো, গ্যালভানিক সেলের ক্ষেত্রে একটা কথা যে প্রথমে একটা স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন ঘটবে। তাহলে স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন যদি ঘটে, তার জন্য ডেল্টা জিটা নেগেটিভ হয়। এবং আমি রিভার্সেবল গ্যালভানিক সেলের ক্ষেত্রে দেখেছিলাম ডেল্টা জি হচ্ছে -NFE। তাহলে যেহেতু একটা রিভার্সেবল গ্যালভানিক সেলের স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার জন্য ডেল্টা জিটা নেগেটিভ হবে, অর্থাৎ ই সেল অর্থাৎ ইএমএফ অফ দ্য সেলটা পজিটিভ হতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে ইএমএফ অফ দ্য সেল কিন্তু পজিটিভ হতে হবে, এমন করে তোমাকে সেল কনস্ট্রাক্ট করতে হয়। এবং তুমি দেখবে যখন একটা পোটেনশিওমিটার দিয়ে তুমি কোনো একটা টাইট্রেশন ইত্যাদি করো, আমাদের দুটো টাইট্রেশন তো করতেই হয়, একটা সিলভার নাইট্রেট কেসিএল টাইট্রেশন আর একটা মোট ডাইক্রোমেট টাইট্রেশন। এই দুটো প্র্যাকটিক্যাল তোমার এতে থাকে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সবসময়ই থাকে। সেই দুটো প্র্যাকটিক্যালে যখন তুমি ওই মানে পোটেনশিওমিটারের দুটো নবের সঙ্গে তুমি দুটো ইলেকট্রোড ঢোকাচ্ছ, করে তাকে সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করছো, ঠিক ঠিক কনস্ট্রাকশন হয়েছে কিনা এটা বোঝার রাস্তা হচ্ছে যে ইএমএফ যেটা দেখাবে সেটা পজিটিভ দেখাচ্ছে কিনা।
এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা যে সমস্ত রিয়াকশনগুলোকে কনসিডার করবো সেলটাকে তেমন করেই কনস্ট্রাক্ট করতে হবে যাতে করে স্পন্টানিয়াস কেমিক্যাল রিয়াকশন হয়, যে স্পন্টানিয়াস কেমিক্যাল রিয়াকশনের ডেল্টা জিটা নেগেটিভ, আর যেহেতু ডেল্টা জিটা হচ্ছে মাইনাস NFE, অর্থাৎ ই সেলটা হচ্ছে তোমার পজিটিভ হবে। আচ্ছা, এবারে সবসময় ই সেলটাকে কেমন করে লিখতে হয়, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, সেটা আমরা দেখেছিলাম, যেটা আগের দিনই বলেছি লাস্ট ক্লাসে, যে ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। আর ই সেল যদি পজিটিভ হতে হয় তাহলে ই ক্যাথোড হ্যাজ টু বি গ্রেটার দেন ই অ্যানোড। তার মানে যখন তুমি সেল কনস্ট্রাক্ট করবে, যেটা রাইট হ্যান্ড ইলেকট্রোড সেটা ক্যাথোড, যার ইএমএফটা বেশি হতে হবে, আর লেফট হ্যান্ড ইলেকট্রোড যেটা অ্যানোড তার কিন্তু ইএমএফটা তোমার কম হতে হবে, যে ই ক্যাথোড মাস্ট বি গ্রেটার দেন ই অ্যানোড। রাইট হ্যান্ড ইলেকট্রোডকে ক্যাথোড বলা হচ্ছে, যার ইএমএফটা লেফট হ্যান্ড ইলেকট্রোড বা অ্যানোডের থেকে বেশি হতে হবে যাতে করে ই সেলটা পজিটিভ হয়, হ্যাঁ, যাতে করে তোমার স্পন্টেনিয়াস কেমিক্যাল রিয়াকশনটা ঘটে। যেমন একটা এক্সাম্পল দেখা যায়, ধরো একটা ড্যানিয়েল সেল, হ্যাঁ, এই যে ড্যানিয়েল সেলের যে এক্সাম্পলটা তুমি দেখতে পাচ্ছ, ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কি হচ্ছে, সেলটা দেখো একটা বিকার আছে, 100 ml বিকারের মধ্যে জিঙ্ক অ্যানোড, জিঙ্ক সালফেট সলিউশনের মধ্যে ডোবাতে হয়েছে, একটা কপার ক্যাথোড কপার সালফেট সলিউশনের মধ্যে ডোবানো হয়েছে, যেখানে জিঙ্ক সালফেট সলিউশনের অ্যাক্টিভিটি A1, কপার সালফেট সলিউশনের অ্যাক্টিভিটি A2। আচ্ছা, এবারে এইটা একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে, যেখানে পজিটিভ এনটা অ্যানোড সেটা হচ্ছে জিঙ্ক, নেগেটিভ এনটা সেটা হচ্ছে ক্যাথোড সেটা হচ্ছে কপার। আচ্ছা, এবারে এই দুটোকে কানেক্ট করার জন্য একটা সল্ট ব্রিজ দিতে হয়। সল্ট ব্রিজ আমি পরে ডিটেলে আলোচনা করছি। হ্যাঁ, ধরো পটাশিয়াম ক্লোরাইডের তৈরি কোনো সল্ট ব্রিজ বা অ্যামোনিয়াম নাইট্রেটের তৈরি কোনো সল্ট ব্রিজ এখানে দিতে হচ্ছে, দিলেই তুমি ইএমএফটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে দেখো এখানে তোমার সাডেনলি ইএমএফ গুলো সেটা ক্যাথোড বা অ্যানোড নাস্ট ইকুয়েশন থেকে কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে, কিন্তু শুরুতে যখন কনস্ট্রাক্ট করবে কনসেন্ট্রেশনটা যখন তুমি জানো না, তোমাকে ভরসা করতে হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বা ইজিরোর উপরে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল Zn2 প্লাস Zn এটা হচ্ছে -0.763 ভোল্ট, আর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কপার 2 প্লাস কপার সেটা হচ্ছে 0.337 ভোল্ট। তাহলে এই দুটো থেকে পরিষ্কার বুঝতে পারছো যে কপার 2 প্লাস কপার তার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা বেশি দেন জিঙ্ক। তাহলে এখানে ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব, কপার হাফ সেল যেটা সেটাকে আমি ব্যবহার করব, আর অ্যানোড হিসেবে ব্যবহার করব কাকে, না জিঙ্ক হাফ সেল যেটা সেটাকে। সেটা যখন সেল কনস্ট্রাক্ট করছি কেমন করে লিখবো সেটা দেখো, অ্যানোডে হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশনে ডোবানো আছে, আর ক্যাথোড হাফ সেল হচ্ছে কপার সালফেট, মানে কপার সালফেট সলিউশনে ডোবানো আছে। আর সবসময় দেখো এখানে জিঙ্ক সালফেট, জিঙ্কটা বাঁ দিকে, কপার জিঙ্ক সালফেটটা ডান দিকে, আর কপার সালফেট কপারটা এক্সট্রিম ডান দিকে, তার বাঁ দিকে হচ্ছে কপার সালফেট, যাতে করে এই দুটো এক্সট্রিম এন্ডে যারা থাকবে তাদের মধ্যে তুমি কোনো একটা তার কানেক্ট করতে পারো। তো সবসময় কনস্ট্রাকশনের সময় অ্যাজিভ যেন ক্যাথোডটাকে উল্টে তুমি লিখছো, যখন হাফ সেল লিখবে তখন এই যে জিঙ্ক সালফেট কপার সালফেট লিখবে। সেল রিপ্রেজেন্টেশন যখন তুমি করবে, এই রাইট হ্যান্ড সাইডে যে ইলেকট্রোড যে হাফ সেলটা আছে এখানে কপার সালফেট হাফ সেল, সেটাকে কিন্তু উল্টে দিয়ে লিখবে যাতে করে একদম বাঁ দিকে এক্সট্রিম মেটাল বা ডান দিকে এক্সট্রিমে মেটালটা থাকে, যাতে করে দুদিক থেকে তুমি তারকে কানেক্ট করতে পারো। আর এই দুটো হাফ সেলকে কানেক্ট করা হচ্ছে সল্ট ব্রিজ দিয়ে। তাহলে দেখো এই হচ্ছে সেলের কনস্ট্রাকশনটা। তাহলে আমি যেটা ছবিতে দেখাচ্ছি যে জিনিসটা, এবারে সব সময় তো সব সেল যদি এরকম ছবি এঁকে করবে মনে করে তো বেশ ক্লামজি হয়ে যাবে। সেই জন্য এই ছবিতে যে জিনিসটাকে বোঝানো হচ্ছে সেটাকেই শর্ট হ্যান্ড রিপ্রেজেন্টেশন বা সেল রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, জিঙ্ক সালফেট এবং জিঙ্ক সালফেটের করেসপন্ডিং অ্যাক্টিভিটিটা এখানে বলে দেওয়া আছে। ডাবল লাইন হলো মানে প্যারালাল ডাবল লাইন, সল্ট ব্রিজ থাকলে প্যারালাল ডাবল লাইন দিতে হয়, সল্ট ব্রিজ না থাকলে সিঙ্গেল লাইন দিলেই চলে। আর এখানে কপার সালফেট একটা ক্যাথোড হাফ সেল হলো এটা। তাহলে দেখো, তাহলে এই যে সেলটা আমি ছবিতে দেখিয়েছি সেটাকে এইরকম ভাবে লিখছি। এবারে কেন বাঁদিকে জিঙ্ক সালফেট আর ডান দিকে কপার সালফেট, কারণ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কপার মানে কপার 2 প্লাস কপার মানে E0 ফর কপার 2 প্লাস কপার ইজ গ্রেটার দ্যান E0 ফর Zn2 প্লাস Zn বলে আমি ক্যাথোড হিসেবে হচ্ছে এই কপারটাকে ব্যবহার করেছি। আচ্ছা, এবারে উল্টো দিকে দেখো, ধরো তোমার যদি সেলটা আগে থেকে বলা থাকে তাহলে সেখান থেকে তুমি রিয়াকশনটা কেমন করে লিখবে। দেখো, রিয়াকশনটা লেখার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে দেখো এই অ্যারোটা খেয়াল করা যাবে, বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক।
অর্থাৎ জিঙ্ক সালফেট তৈরি করবে, কপার সালফেট কপার তৈরি করবে, জিঙ্ক সালফেট তৈরি করবে, কপার সালফেট তৈরি করবে। তাহলে অ্যানোডে হচ্ছে অক্সিডেশন ঘটে, তাহলে অ্যানোড হাফ শেল রিয়াকশনে কি হলো, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট তৈরি হচ্ছে। এবার হাফ শেল রিয়াকশন লিখলে ওই স্পেকট্রেট আর আয়নগুলোকে লিখতে হয় না, মানে এখানে যারা আছে দেখো Zn2 প্লাস Zn, এটাকে বলা হয় অক্সিডেশন কাপল, কপার 2 প্লাস কপার হচ্ছে রিডাকশন কাপল। আর সালফেট আয়ন যেটা, সেইটা এখানে দর্শকের ভূমিকা পালন করছে, একে স্পেকট্রেটার আয়ন বলে। এবারে যখন তুমি হাফ শেল রিয়াকশনগুলোকে লেখো তখন স্পেকট্রেটার আয়নটাকে উল্লেখ করার ইউজুয়ালি দরকার পড়ে না। তাহলে যেটা রিয়াকশনটা করছে, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হচ্ছে মানে বেসিক্যালি জিঙ্ক থেকে Zn2 প্লাস হচ্ছে। এবার এটাকে ব্যালেন্স করতে গেলে ডান দিকে দুটো ইলেকট্রন দিতে হচ্ছে, তার মানে ইলেকট্রন রিলিজ হওয়া মানে হচ্ছে অক্সিডেশন। আর ডান দিকে কি হচ্ছে, কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে, কপার 2 প্লাস থেকে কপার হলে এখানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হচ্ছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে রিডাকশন, মানে অ্যানোডে অক্সিডেশন হলো, ক্যাথোডে রিডাকশন হলো, এটা। এবং ওভারঅল রিয়াকশনটা আমি এখানে যা বলেছি। তার মানে দেখো যখন সেল কনস্ট্রাকশনটা হয়ে যাবে, আর এখানে লিখে দেওয়া ভালো, এখানে মানে লেখা হয়নি, তাহলে ওভারঅল রিয়াকশন যদি তুমি দেখো, ওভারঅল রিয়াকশনটা কি হবে না, ব্যালেন্স ওভারঅল রিয়াকশন লিখতে গেলে এখানে যতগুলো ইলেকট্রন রিলিজ হবে এখানে ততগুলো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এবারে ইলেকট্রন রিলিজ আর ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স সমান হচ্ছে, মানে আলটিমেটলি রিয়াকশনটা যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস তার অ্যাক্টিভিটি A2, সেখান থেকে তৈরি হলো Zn2 প্লাস তার অ্যাক্টিভিটি A1 প্লাস কপার। অথবা তুমি এটাকে লিখতে পারো জিঙ্ক প্লাস স্পেকট্রেটার আয়নটাকে জুড়ে দাও, জিঙ্ক প্লাস কপার সালফেট যার অ্যাক্টিভিটি A2, এখান থেকে জিঙ্ক সালফেট যার অ্যাক্টিভিটি A1 প্লাস কপার। এইটা হলো তোমার ওভারঅল রিয়াকশনটা। দুটো হাফ শেল রিয়াকশন লিখে যোগ করে ফেলবো। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি করলাম, তাহলে এখানে যে কাজটাকে করলাম সেটা হচ্ছে যে আমি ড্যানিয়েল সেল আগে অলরেডি আলোচনা করেছি। ড্যানিয়েল সেল যেটা তোমার এই ধরনের ছবি দিয়ে দেখা ছিল, সেটাকে শর্ট হ্যান্ড নোটের সাথে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করছো, রিপ্রেজেন্ট করার সময় সল্ট ব্রিজ তুমি দেখতে পাচ্ছ, অ্যানোড হাফ সেল দেখতে পাচ্ছ, ক্যাথোড হাফ সেল দেখতে পাচ্ছ। এমনি হাফ সেলগুলো যখন লিখছো প্রথমে মেটাল তারপরে সলিউশনটা, প্রথমে মেটাল তারপরে সলিউশনটা, কিন্তু যখন তুমি সেলটাকে কনস্ট্রাক্ট করবে তখন কিন্তু ক্যাথোডের কাছে উল্টে যাবে, এটা ঘুরিয়ে লিখতে হবে, একদম এক্সট্রিম ডান দিকে মেটালটা থাকতে পারবে যাতে করে এদিক থেকে তুমি তার কানেক্ট করতে পারো, এদিক থেকে তুমি তার কানেক্ট করতে পারো, এইটা। আর হচ্ছে তোমার কোনটাকে ডান দিকে রাখবো কোনটাকে বাঁ দিকে রাখবো, অর্থাৎ কোনটাকে অ্যানোড হাফ সেল কোনটাকে ক্যাথোড হাফ সেল বলবো, সেটা তার স্ট্যান্ডার্ড ইএমএফ এর উপরে ভরসা করে তোমাকে করতে হবে। যদিও অ্যাকচুয়ালি রিয়াকশন কন্ডিশনে ই ক্যাথোডটা গ্রেটার দেন ই অ্যানোড হচ্ছে কিনা সেটা দেখতে হয়, কিন্তু যখন রিয়াকশন তোমার শুরুই করনি তুমি, তখন তোমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের উপরেই ভরসা করতে হবে। তাহলে সেলটা কনস্ট্রাক্টেড হয়ে গেল, আর ওয়ান্স সেলটা কনস্ট্রাক্টেড হয়ে গেল সেখান থেকে তুমি যদি সেল রিয়াকশন লিখতে চাও তাহলে এই বাঁদিক থেকে ডান দিক, বাঁদিক থেকে ডান দিক এইরকম ভাবে লিখবে, তোমার সেলটা হাফ সেল রিয়াকশন দুটোকে লিখতে পারবে, দুটোকে যোগ করলে ওভারঅল রিয়াকশনটা হয়ে যাবে। ওভারঅল রিয়াকশনটা যদি ব্যালেন্স করে লিখতে হয় তাহলে তোমাকে দেখতে হবে যে অ্যানোড হাফ সেল রিয়াকশনে যতগুলো ইলেকট্রন রিলিজ হলো, ক্যাথোড হাফ সেল রিয়াকশনে কেন ততগুলো ইলেকট্রন তোমার অ্যাকসেপ্টেড হয়। তাহলে বোঝা গেল যে কেমন করে সেল রিপ্রেজেন্টেশনটাকে করা হলো, আর সেল দেওয়া থাকলে সেখান থেকে রিয়াকশন কেমন করে লিখতে হচ্ছে, এটা পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আর একটা এক্সাম্পল দেখা যাক। দেখো এ একটা করছি ক্যাডমিয়াম সলিড, সে ক্যাডমিয়াম ক্লোরাইড তার মধ্যে ডোবানো আছে, আর এদিকে হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড সিলভার আছে। আর এই যে সেলটা, এই সেলটাকে বলা হচ্ছে কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সফারেন্স। এর মানেটা কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করা যায়। দেখো এখানে ক্যাডমিয়ামটা সলিড, এদিকে কিন্তু সিলভার এবং সিলভার ক্লোরাইড দুজনেই কিন্তু সলিড। তাহলে এখানে যে ক্যাডমিয়াম ক্লোরাইডটা আছে, ক্যাডমিয়াম ক্লোরাইডটা অ্যাকচুয়ালি কমন। যখন তুমি অ্যানোড হাফ সেলটা লিখবে তখন ক্যাডমিয়াম 2 প্লাস রেসপন্সিবল, আর যখন ক্যাথোড হাফ সেলটা লিখবে সিলভার ক্লোরাইডের সঙ্গে সঙ্গে কিন্তু সিএল মাইনাসটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আগেরটায় যেমন তোমাকে করতে হচ্ছিল দুটো আলাদা ইলেকট্রোলাইটিক সলিউশন করতে হয়েছিল, দুটো আলাদা ইলেকট্রোলাইটিক সলিউশন, হ্যাঁ, তা দুটো আলাদা ইলেকট্রোলাইটিক সলিউশন তারা আলাদা কন্টেনারে আছে বলে তোমাকে সলবিজ ব্যবহার করতে হচ্ছে। সলবিজ ছাড়াও রিয়াকশন করতে পারে, যেমন এই পার্টিকুলার সেলে হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, অ্যানোড হাফ সেল রিয়াকশন বা অক্সিডেশনে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2 প্লাস হচ্ছে, যার অ্যাক্টিভিটি হচ্ছে এ। দেখো দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, অর্থাৎ অক্সিডেশন ঘটেছে।
ক্যাথোড হাফ শেল রিয়াকশনে কি হচ্ছে না, সিলভার ক্লোরাইড থেকে বেসিক্যালি তোমার সিলভার হচ্ছে, মানে এই যে বাঁদিক থেকে ডান দিক, বাঁদিক থেকে বাম দিক, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড থেকে সিলভার। কিন্তু সিলভার ক্লোরাইড থেকে সিলভার হতে গেলে এটা ইম্পর্টেন্ট যে সিলভার ক্লোরাইডে একটা সিএল মাইনাস এক্সেস আছে, অর্থাৎ ডান দিকে একটা সিএল মাইনাস তোমাকে দিতে হবে, এবং তারপর এখানে একটা ইলেকট্রন তুমি যোগ করলে। এবার এই ডান দিকে সিএল মাইনাস তুমি কোথায় পাবে, ওই যে ক্যাডমিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে, সে ক্যাডমিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করে ক্যাডমিয়াম 2+ এবং 2 সিএল মাইনাস দেয়, সেই সিএল মাইনাসটা এই হাফ শেল রিয়াকশন অ্যাকচুয়ালি তোমার কাজে লেগে যাচ্ছে। এবার যখন ব্যালেন্স করবে কি হবে না, প্রথমটা ইলেকট্রনের চেঞ্জ দুটো, পরেরটা ইলেকট্রনের চেঞ্জ একটা, সেখানে পরের ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করে যোগ করে ফেলতে হচ্ছে। তাহলে কি হলো, ক্যাডমিয়াম সলিড প্লাস 2 AgCl সলিড থেকে তৈরি হচ্ছে ক্যাডমিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে 2 Ag। মানে এটা তুমি যদি হাফ শেল রিয়াকশন ফর্মে লেখো, মানে সরি যদি তুমি আয়নগুলো বাদ দিয়ে লেখো একরকম, হ্যাঁ, আর এখানে তো আয়নগুলো অটোমেটিক্যালি কি হচ্ছে ক্যাডমিয়াম 2+ আর সিএল মাইনাস, এরা তো ক্যাডমিয়াম ক্লোরাইড ফর্মে থাকবে, সেই জন্য আমি এটাকে একসাথে জুড়ে দিয়েছি। সিলভার সলিড অবস্থায় আছে, একটা ক্যাডমিয়াম সলিড অবস্থায় আছে, সিলভার ক্লোরাইড সলিড অবস্থায় আছে। মানে আগের ক্ষেত্রে যেমন জিঙ্ক আর মানে জিঙ্ক 2+ বা কপার 2+ তুমি লিখতে পারছিলে, এখানে শুধু সিলভার ক্লোরাইডটাকে সেইভাবে লিখতে পারবে না, কারণ সিলভার ক্লোরাইড একটা ইনসলেবল সল্ট বা স্প্যারিংলি সলেবল সল্ট, বলা ভালো স্প্যারিংলি সলেবল সল্ট, যেখানে সেটাকে অ্যাজ এ হলেই লিখতে হবে। এবার ক্যাডমিয়াম 2+ সিএল মাইনাস থেকে আলাদা করে লিখতে পারো, যখন ব্যালেন্স করে লিখছো ক্যাডমিয়াম 2+ এবং 2 সিএল মাইনাস যদি রিয়াকশন মিক্সচারে থাকে, সে বেসিক্যালি ক্যাডমিয়াম ক্লোরাইড, মানে ক্যাডমিয়াম ক্লোরাইড থেকে ওই দুটো আয়ন পাই বলে এটাকে ক্যাডমিয়াম ক্লোরাইড ফর্মে লিখে দিয়েছে। দেখো ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনটা তুমি এইভাবে লিখতে পারবে। দেখো এক্ষেত্রে কিন্তু সলভেন্ট বা কিচ্ছু তোমাকে ব্যবহার করতে হচ্ছে না, একটা ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা ক্যাডমিয়াম ক্লোরাইড ইলেকট্রোলাইটিক সলিউশন, সেখানে সিলভার ক্লোরাইড ইলেকট্রোড যেমন ডোবানো আছে, ক্যাডমিয়াম ইলেকট্রোডও তোমার ডোবানো আছে। ঠিক আছে, তাহলে এই টাইপের যে সেল, এগুলোকে বলা হবে কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সপারেন্ট। মানে তোমার একটাই লিকুইড আর দুটো হাফ সেলে দুটো ডিফারেন্ট কেমিক্যাল রিয়াকশন করছে, সেগুলো হচ্ছে কেমিক্যাল সেল উইদাউট ট্রান্সপারেন্স। আচ্ছা, তাহলে আমি কি হলো এইগুলো যেটা করলাম, যে প্রথমে সেলটাকে বললাম, সেখান থেকে কি রিয়াকশন হচ্ছে দেখলাম, যে ইয়ে দেখো এখানে একটা সেল, সেখান থেকে কি রিয়াকশন হচ্ছে, একটা সেল এখান থেকে কি রিয়াকশন করছে। আচ্ছা, এবার উল্টোটাকে করছি, উল্টোটা করছি, ধরো আমি ওভারঅল রিয়াকশনটাকে বলছি, সেখান থেকে সেল কনস্ট্রাক্ট করবো। দেখো একটা রিয়াকশন বলা হচ্ছে Ag প্লাস প্লাস I মাইনাস থেকে AgI সলিড হচ্ছে, Ag প্লাস তার অ্যাক্টিভিটি A1 প্লাস I মাইনাস তার অ্যাক্টিভিটি A2, সেখান থেকে AgI সলিড হচ্ছে। এটা ওভারঅল রিয়াকশন। তাহলে সেই ওভারঅল রিয়াকশনের করসপন্ডিং সেলটা কেমন, আর এইটাকে তুমি প্রথমে দুটো হাফ সেল রিয়াকশনে ভাঙো। দুটো হাফ সেল রিয়াকশন এইরকম করে ভাঙছি, একটা হচ্ছে Ag সলিড প্লাস I মাইনাস, Ag সলিড সিলভার সলিড প্লাস I মাইনাস, তার যুক্ত হয়ে AgI তৈরি করলো, এখানে একটা ইলেকট্রন তোমার মানে বেরোবে, সেটা অক্সিডেশন হলো। আর কাথোড হাফ শেল রিয়াকশনে কি হচ্ছে না, Ag প্লাস তার অ্যাক্টিভিটি A1, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন Ag তৈরি করলো। আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, যখন তুমি দুটোকে যোগ করে লিখছো, তখন এই Ag সলিড তোমার কেটে গেল, কেটে গিয়ে যে রিয়াকশনটা হলো সেটা হচ্ছে Ag প্লাস, এই যে এই দুটো যোগ করে যে রিয়াকশনটা হচ্ছে Ag সলিড কেটে চলে গেল, তাহলে Ag প্লাস তার অ্যাক্টিভিটি 1 I মাইনাস তার অ্যাক্টিভিটি A2 থেকে AgI সলিড তোমার তৈরি হচ্ছে। ঠিক আছে, এবারে করসপন্ডিং সেলটা কি হবে, দেখো অ্যানোড হাফ ছেড়ে Ag থেকে AgI হচ্ছে, এই যে যখন Ag থেকে AgI হচ্ছে, AgI তো সলিড, তাহলে Ag প্লাসের সঙ্গে I মাইনাস যুক্ত হওয়ার জন্য তোমাকে I মাইনাসের সোর্স দরকার, আবার Ag প্লাসেরও সোর্স দরকার। হ্যাঁ, তাহলে আমি কোথা থেকে সেটা পেতে পারি, দেখো Ag থেকে যখন AgI করছি, সেখানে I মাইনাস লাগছে বলে সেটা তুমি KI থেকে পেতে পারো। আর Ag প্লাস লাগবে সিলভার থেকে, যখন সিলভার প্লাস তৈরি হচ্ছে, সিলভার প্লাস হওয়ার জন্য দেখবে ল্যাবরেটরিতে সবচেয়ে সব থেকে পপুলারলি যে সল্টটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। তাহলে আমি কি করলাম, এখানে স্পেকট্রেট আয়ন অটোমেটিক্যালি জুড়ে দিলাম, Ag সলিড থেকে AgI হচ্ছে, সেখানে I মাইনাস লাগবে বলে সেটা KI থেকে পেয়ে যাবো, এটা হাফ সেল রিয়াকশন হলো। আর Ag সলিড থেকে যে সিলভার নাইট্রেট, এই যে মানে বা উল্টোটা Ag প্লাস থেকে যে Ag হচ্ছে, Ag প্লাস সে একা ফর্মে থাকবে না, তাকে বেসিক্যালি সিলভার নাইট্রেট নিতে হবে, সিলভার নাইট্রেট আর Ag নিলে তুমি ক্যাথোড হাফ সেল হলো। তাহলে দেখো আমি কি করলাম, এখানে হচ্ছে যে তোমার রিয়াকশনটা বলে দেওয়া আছে,
তার মতো করে সেলটাকে কনস্ট্রাক্ট করছে। তাই অ্যানোড হাফ সেল লিখবো, ক্যাথোড হাফ সেল লিখবো, এখানে এজিও সলিড আর এজি আইও সলিড। তাহলে এই আই মাইনাসটাকে পাওয়ার জন্য তোমাকে একটা আই মাইনাসের সোর্স লাগবে, যেটা ল্যাবরেটরিতে মূলত হচ্ছে কেআই। আর এজি প্লাস থেকে এজি হচ্ছে, তাহলে এজি প্লাস কোথা থেকে পাবো না সিলভার নাইট্রেট থেকে পাবো। করে এই হচ্ছে তোমার ওভারঅল সেলটা তোমার পেয়ে গেছে। ঠিক আছে, তো এবার তোমাকে আমি এখান থেকে দুটো কাজ দিচ্ছি, মানে যেভাবে করলাম যে সেল দেওয়া থাকলে রিয়াকশন যেটা ঘটছে সেটাকে করা, আর রিয়াকশন দেওয়া থাকলে সেখান থেকে সেলটাকে করা। সেটা আমরা খান্তিনাকে এক্সাম্পল করলাম, এরকম প্রচুর এক্সাম্পল তুমি নিজে নিজে করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি রিডক্স করেছো সেখানেও এরকম তোমার সেল থেকে রিয়াকশন, তার রিয়াকশন থেকে সেল কনস্ট্রাক্ট করতে হয়। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাকে, কনস্ট্রাক্ট দ্য সেল হয় দ্য ফলোইং রিয়াকশন টেক প্লেস। মানে এই সেলটা তোমার দেওয়া আছে, এই রিয়াকশনটা দেওয়া আছে, তাহলে তোমাকে সেলটাকে কনস্ট্রাক্ট করতে হবে যাতে করে এই রিয়াকশনটা ঘটে। আর একটা হচ্ছে একটা তোমার সেল বলে দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে কি রিয়াকশন করছে সেটাকে দেখতে বলছি। রাইট ডাউন দ্য হাফ সেল রিয়াকশন অ্যান্ড হেন্স দ্য ফাইনাল রিয়াকশন টেকিং প্লেস ইন দ্য ফলোইং সেল। সেল বলে দেওয়া আছে, সেখান থেকে এই রিয়াকশন করছে তোমাকে করতে হবে। এই দুটো কাজ তোমাদের দিলাম বাড়ির কাজ হিসেবে, যে একটা রিয়াকশন বলে দেওয়া আছে, সেলটাকে কনস্ট্রাক্ট করতে হবে, আর একটা হচ্ছে সেলটাকে বলে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে রিয়াকশনটাকে লিখতে হবে। ঠিক আছে, তো এই দুটো লিখবে। তা বোঝা গেল কেমন করে সেল কনস্ট্রাক্ট করা হলো, কেমিক্যাল রিয়াকশন থেকে সেল কনস্ট্রাক্ট করা হলো। আর সেলটা যদি বলে দেওয়া থাকে, সেলের রিপ্রেজেন্টেশন যদি বলে দেওয়া থাকে, সেখান থেকে কেমন করে রিয়াকশন লিখতে হয়। তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়েছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের কথা বলছি, লিকুইড জাংশন পোটেনশিয়াল। ওকে, এ পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেটেড অ্যাট দ্য লিকুইড জাংশন। আসলে কি হয় না, অনেক ক্ষেত্রে যেটা হয় যে তোমার দুটো ডিফারেন্ট লিকুইড বা দুটো ডিফারেন্ট ইলেকট্রোলাইট বা একই ইলেকট্রোলাইট উইথ টু ডিফারেন্ট কনসেন্ট্রেশন, তারা যদি কোনো কারণে কন্ট্যাক্টে আসতে পারে, তাহলে এই দুটো লিকুইডের সংযোগস্থলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, যাকে বলে লিকুইড জাংশন পোটেনশিয়াল। সেই লিকুইড জাংশন পোটেনশিয়াল সেইটা আমরা সল্ট ব্রিজ ব্যবহার করে এলিমিনেট করতে পারি। তাহলে আমরা লিকুইড জাংশন পোটেনশিয়াল জিনিসটা কি বলবো এবং সল্ট ব্রিজ ব্যবহার করে কেমন করে সেই লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে এলিমিনেট করা হচ্ছে, সেই জায়গাটা একটুখানি বুঝবো। আর এই পার্টিকুলার কনসেপ্টটাকে বোঝার জন্য যে পপুলার এক্সাম্পল যে গল্পটা স্টার্ট করা হয় সেটা হচ্ছে এরকম, যে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স। এইটা আমাদের প্রথমে দেখতে, ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স এর মানেটা কি? মানে উইথ ট্রান্সপারেন্স মানে যেখানে লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে, আর উইদাউট ট্রান্সপারেন্স মানে হচ্ছে যেখানে লিকুইড জাংশন পোটেনশিয়াল নেই। তাহলে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন উইথ ট্রান্সপারেন্স, হ্যাঁ, অর্থাৎ যেখানে দুটো লিকুইড একে অপরের কন্ট্যাক্টে থাকতে পারছে, অর্থাৎ লিকুইড জাংশন পোটেনশিয়ালটা আছে। পরে যখন ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন উইদাউট ট্রান্সপারেন্স বলবো, সেখানে কিন্তু এই ধরনের সিচুয়েশন নেই, অর্থাৎ দুটো লিকুইড তারা কন্ট্যাক্টে নেই। হ্যাঁ, তখন বাস তখন তোমার লিকুইড জাংশন পোটেনশিয়াল নেই। আর এবারে এরকম দুটো এক্সাম্পল করতে, একটা রিভার্সিবল উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন আর একটা রিভার্সিবল উইথ রেসপেক্ট টু অ্যানায়ন। ঠিক আছে, দেখো আমি এই একটা সেল কনসিডার করছি, পিটি মানে প্লাটিনাম হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ারে নেওয়া হয়েছে, একটা এই সেলের মধ্যে ডোবানো আছে যেখানে একটা সিঙ্গেল লাইন দেওয়া হয়েছে, আবার এই সেল উইথ অ্যাক্টিভিটি A2 হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার প্লাটিনাম। তাহলে দেখো এই হাফ সেলটা যা, এই হাফ সেলটা এক্স্যাক্টলি সেই হাফ সেল, শুধু এই সেল যে দুটো ব্যবহার করা হয়েছে সেখানে তোমার এর অ্যাক্টিভিটি A1 তো এর অ্যাক্টিভিটি A2, যেখানে A2টা গ্রেটার দ্যান A1। কেন A2টা গ্রেটার দ্যান A1 একটু পরে তোমার কাছে পরিষ্কার হবে। এখানে তোমার একটা লাইন দেওয়া হলো, একটা লাইন, এই একটা লাইন মানে উইথ ট্রান্সপারেন্স, যেখানে লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে। আর দুটো লাইন মানে হচ্ছে উইদাউট ট্রান্সপারেন্স, যেখানে তুমি লিকুইড জাংশন পোটেনশিয়ালটা এলিমিনেট করেছো ইউজিং সল্ট ব্রিজ। তার মানে যখন একটা লাইন থাকবে উইথ ট্রান্সপারেন্স বোঝানোর জন্য একটা লাইন, যেখানে সল্ট ব্রিজ ব্যবহার করা হয়নি, মানে এখানে হচ্ছে নো সল্ট ব্রিজ। নো সল্ট ব্রিজ। আর উইদাউট ট্রান্সপারেন্স মানে হচ্ছে উইথ সল্ট ব্রিজ, ডবল লাইন হচ্ছে উইথ সল্ট ব্রিজ। উইথ
ডাবল লাইন থাকা মানে হচ্ছে সলভেজ আছে, উইথ সলভেজ এটা। আর এইখানে যেটা হবে, এইখানে হচ্ছে তোমার লিকুইড জাংশন পোটেনশিয়াল, যেটা লিকুইড জাংশন পোটেনশিয়াল যদি তোমার যাই যে বলি, তাহলে এক্ষেত্রে এই লিকুইড জাংশন পোটেনশিয়াল যেটা যাই যেটা, এইটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। আর এই পার্টিকুলার কেসে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা এলিমিনেট করে দেওয়া হয়েছে, এটা মানে এক্স্যাক্টলি জিরো না হলে অ্যাপ্রক্সিমেটলি এটা জিরো হয়ে গেছে। আচ্ছা, এবারে যদি তুমি যখন এটা উইদাউট ট্রান্সপারেন্স, এই যে উইদাউট ট্রান্সপারেন্স যখন হবে, তখন যদি ইএমএফটা তুমি ক্যালকুলেট করো, সেটা বেরোবে হচ্ছে 0.0591/1, কারণ এখানে একটা ইলেকট্রনের চেঞ্জ হয়, T/298 কেলভিন ইন্টু লগ 10 বেস A2/A1। আর এখানে একটুখানি খেয়াল করে দেখো, তাহলে যখন তুমি সেলটাকে কনস্ট্রাক্ট করছো, ইএমএফ তো পজিটিভ হতে হবে, সেটা কখন হবে? তখন A2টা গ্রেটার দ্যান A1, সেখানে এখানে A2টা গ্রেটার দ্যান A1 তোমার লেখা হয়। আর যখন তোমার উইদাউট ট্রান্সপারেন্স হবে, তখন তার এক্সপ্রেশনটা বেরোবে 2t মাইনাস 0.0591/1 T/298 কেলভিন লগ 10 বেস A2/A1, যেখানে টি মাইনাসটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট নাম্বার অফ, যেখানে টি মাইনাসটা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার বা ট্রান্সপারেন্স নাম্বার, নাম্বার অফ অ্যানায়ন, ট্রান্সপোর্ট নাম্বার অফ অ্যানায়ন। তাহলে হচ্ছে 2t মাইনাস 0.0591/1 T/298 কেলভিন লগ 10 বেস A2/A1। তাহলে দেখবে তুমি এটা ডিটেল, এটা তো জ্যামের ক্লাস বলে আমি ডিটেলিংটাকে করছি না, আমরা ডিটেলে আবার একবার পড়াবো, তখন এই এই জাস্ট এই এরপরই এই পড়াটা স্টার্ট হবে আর কি। হ্যাঁ, সব আছে যারা ইউনিভার্সিটি পরীক্ষাতে এগুলো আছে আর কি, সেটা আমি ভালো করে পড়াবো। তাতে হচ্ছে যে যদি তোমার এই ডাবল লাইন থাকে, তার মানে উইদাউট ট্রান্সপারেন্স, যেখানে কোনো লিকুইড জাংশন পোটেনশিয়াল নেই, সেখানে ইএমএফ এর এক্সপ্রেশন এই পার্টিকুলার সেলের জন্য হবে 0.0591/1, কারণ এখানে একটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার 298 কেলভিন বা 25°C হলে এই T/298 কেলভিন 1 হয়ে গেছে, সেটা লিখতে হতো না। আর না হলে তোমাকে এটা লিখতে হবে T/298 কেলভিন লগ 10 বেস A2/A1। আর যদি উইথ ট্রান্সপারেন্স হয়, যেখানে তোমার সলভেজ নেই, সেটা বেরোবে 2t মাইনাস 0.0591/1 T/298 কেলভিন লগ 10 বেস A2/A1 এটা। আচ্ছা, এবারে দেখো, আমি যখন উইথ ট্রান্সপারেন্স বললাম তখন লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে, উইদাউট ট্রান্সপারেন্স বলে লিকুইড জাংশন পোটেনশিয়াল নেই। তাহলে উইদাউট এবং উইথ এবং উইদাউট, এদেরকে ডিফারেন্সটা, উইথ মানে একটা লাইন যেখানে লিকুইড জাংশন পোটেনশিয়াল আছে, উইদাউট মানে ডাবল লাইন সলভেজ দেওয়া আছে যেখানে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা জিরো। তাহলে এই ই উইথ মাইনাস ই উইদাউট, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই দিয়ে দিচ্ছে তোমার লিকুইড জাংশন পোটেনশিয়াল। লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কি হয়ে যাচ্ছে না, ইএমএফ উইথ ট্রান্সপারেন্স মাইনাস ইএমএফ উইদাউট ট্রান্সপারেন্স। তুমি করলে তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কি দাঁড়াবে, 2t মাইনাস -1, এটা 0.0591/1 T/298 কেলভিন লগ 10 বেস A2/A1। আর এবারে যেহেতু টি প্লাস মানে ক্যাটায়নের ট্রান্সফার নাম্বার এবং অ্যানায়নের ট্রান্সফার নাম্বারের যোগফলটা হচ্ছে 1 হয়, তাহলে এখান থেকে 2t -1, 1 জায়গায় টি প্লাস টি মাইনাস বসিয়ে দিলে কত বেরোবে, টি মাইনাস মাইনাস টি প্লাস ইন্টু 0.0591/1 T/298 কেলভিন লগ 10 বেস A2/A1। দেখো, তাহলে এই হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়াল এক্সপ্রেশন বেরোলো। এবং পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা আসছে কারণ ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারগুলো আলাদা। ধরো আমি এই সেল যখন কনসিডার করছি, তখন ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার এবং অ্যানায়নের মানে H প্লাসের ট্রান্সপোর্ট নাম্বার এবং Cl মাইনাসের ট্রান্সপোর্ট নাম্বার তাহলে আলাদা বলেই কিন্তু এখান থেকে তোমার লিকুইড জাংশন পোটেনশিয়ালটা অ্যারাইজ হচ্ছে। তাহলে দেখো কি করলাম আমি এখানে এখন পর্যন্ত, লিকুইড জাংশন পোটেনশিয়াল কি বললাম, একটা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন উইথ ট্রান্সপারেন্স আর ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন উইদাউট ট্রান্সপারেন্স যখন তুমি কনসিডার করছো, তখন তাদের ইএমএফ এর এক্সপ্রেশনগুলো তুমি পেয়ে গেছো। এবারে লিকুইড জাংশন পোটেনশিয়ালটা হচ্ছে ইএমএফ উইথ ট্রান্সপারেন্স মাইনাস ইএমএফ উইদাউট ট্রান্সপারেন্স, এই বিয়োগফলটা করলে তুমি লিকুইড জাংশন পোটেনশিয়াল এক্সপ্রেশন পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে দেখো টি মাইনাস মাইনাস টি প্লাস আছে, এবং এটা নন জিরো হবে কখন, যখন টি মাইনাস টি প্লাস আলাদা, অর্থাৎ এই সেলের ক্ষেত্রে এইচ প্লাস এবং সিএল মাইনাস তাদের ট্রান্সপোর্ট নাম্বারগুলো আলাদা হয়ে যাওয়ার জন্যই হচ্ছে একটা নন জিরো লিকুইড জাংশন পোটেনশিয়াল তুমি এটা পেলে। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল? তার মানে স্যার যদি ট্রান্সপোর্ট নাম্বার গুলো সেম থাকে তখন ওটা শূন্য হয়ে যাবে, ওটা শূন্য হয়ে যাবে, যদি ক্যাট। হ্যাঁ, তখন কোনো লিকুইড জাংশন পোটেনশিয়াল থাকবে না।
এটা মানে সেটা আসছে সল্ট ব্রিজ কনস্ট্রাকশনের সময়, সল্ট ব্রিজ কনস্ট্রাকশনের সময় মূলত এই কাজটা কি করা হয়। ধরো কেসিএল ব্যবহার করলাম, কে প্লাস এবং সিএল মাইনাসের ট্রান্সপোর্ট নাম্বার একই, তাহলে আয়নিক মোবিলিটি একই, তাদের ট্রান্সপোর্ট নাম্বার একই। সেখানে কেসিএল ব্যবহার করলে কোনো লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হবে না। বা অ্যামোনিয়াম নাইট্রেট যদি তুমি ব্যবহার করো, NH4+ আর নাইট্রেট মাইনাস, এদের দুজনের ট্রান্সপোর্ট নাম্বারটা হচ্ছে সমান, মানে আয়নিক কন্ডাক্টর সমান এবং তাদের ট্রান্সপোর্ট নাম্বার দুটো সমান। সেখানে কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট এই টাইপের কাউকে ব্যবহার করতে হয় সল্ট ব্রিজ কনস্ট্রাকশনের ক্ষেত্রে। মানে সল্ট ব্রিজ তো ব্যবহার করছি লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে এলিমিনেট করার জন্যই। তাহলে এমন মেটেরিয়াল ব্যবহার করতে হবে, এমন সল্ট ব্যবহার করতে হবে যেক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সপোর্ট নাম্বারগুলো হচ্ছে তোমার সমান হয়। তাহলে আয়নিক কন্ডাক্টর সমান হলেই ট্রান্সপোর্ট নাম্বারগুলো সমান হবে। এটা ঠিক আছে। আচ্ছা, তো চলো নেক্সট হচ্ছে আমরা ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ ট্রান্সপারেন্স। ওই একই করছে, এটা রিভার্সেবল উইথ রেসপেক্ট টু অ্যানায়ন। আগেরটা ছিল রিভার্সেবল উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, এখানে রিভার্সেবল উইথ রেসপেক্ট টু অ্যানায়ন। তার জন্য যে এক্সাম্পলটা খুব পপুলার সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। এটা এই সেলের মধ্যে চোবানো আছে, যে এই সেলের অ্যাক্টিভিটি A1। আর একটা সিলভার ক্লোরাইড ইলেকট্রোড যেটা এই সেলের মধ্যে ডোবানো আছে, যার অ্যাক্টিভিটি হচ্ছে A2। এখানে A1 গ্রেটার দেন A2 হতে হয়। তার জন্যে তুমি যদি ইএমএফ উইথ ট্রান্সফারেন্স করো, তাহলে তার উত্তরটা বেরোবে হচ্ছে 2T প্লাস 0.0591/1 T/298 কেলভিন লগ 10^A1/A2। আর যদি উইদাউট করো তাহলে সেটা বেরোবে 0.0591 T/298 লগ 10^A1/A2। দেখো এখানে আগেরটা ছিল A2/A1, এখানে হচ্ছে A1/A2। তাহলে পরিষ্কার A1টা গ্রেটার দেন A2 হতে হবে, A1টা তোমার গ্রেটার দেন A2 হতে হবে, A1টা গ্রেটার দেন A2 হতে হবে, তবে ইএমএফটা পজিটিভ হবে। আর এই পার্টিকুলার কেসে ওক্ষেত্রে তোমার T মাইনাসটা ইনভলভ, এখানে T প্লাসটা ইনভলভ আছে। এবার লিকুইড জাংশন পোটেনশিয়াল ই উইথ মাইনাস ই উইদাউট যখন করবে সেটা বেরোবে কত, T প্লাস মাইনাস T মাইনাস 0.0591 কেলভিন লগ 10^A1/A2। তাহলে আগেরটা ছিল T1 মাইনাস T2, এখানে T2 মাইনাস T1, এখানে ছিল A2 মাইনাস 7, এখানে হয়ে গেল A1 মাইনাস A1/A2। তাহলে এই যে কনসেন্ট্রেশন সেল মানে ইলেকট্রোলাইটিক কনসেন্ট্রেশন সেল উইথ আর উইদাউট ট্রান্সফারেন্স এবং সেখান থেকে লিকুইড জাংশন পোটেনশিয়াল, এই দুটো পসিবল এক্সাম্পল থেকে আমি just বলে দিলাম। নিউমেরিক্যাল প্রবলেম বা কিছু থাকলে তুমি এখান থেকে ব্যাপারটাকে করতে পারবে। আর এর যে ডেরিভেশনগুলো আমরা একটা এরপরেই, মানে আজকের পরে নেক্সট সপ্তাহ থেকেই আমি ওই ইএমএফ এর একটা নর্মাল ক্লাস আমাকে নিতে হবে। ইএমএফ এর ক্লাসে হচ্ছে আমি পরিষ্কার মানে এই জিনিসগুলি খান 4-5টা ক্লাস নেব, সেখানে এই কনসেন্ট্রেশন সেলের ইএমএফটা কেমন করে ইন ডিটেল ডিরাইভ করা হচ্ছে সেই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে চলে এসো সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ কি করে না, ইট আইদার এলিমিনেটস অর রিডিউসেস লিকুইড জাংশন পোটেনশিয়াল। এই লিকুইড জাংশন পোটেনশিয়ালটাকে সে আইদার পুরোপুরি এলিমিনেট করতে পারে, পুরোপুরি এলিমিনেশনটা হয় না, হ্যাঁ, এটা ইউজুয়ালি তোমার অনেকটাই মিনিমাইজ করে দেয়, রিডিউস করে দেয়। আচ্ছা, কাকে কাকে সল্ট ব্রিজে ব্যবহার করা হয়, মানে সল্ট ব্রিজ মানে কি, সল্ট ব্রিজ মানে হচ্ছে যেটা করতে হয় তোমাকে একটা ওই মানে কি করে বানাবো সেটা পরে বলে দিচ্ছি। তোমাকে যেটা সল্ট ব্রিজের ক্ষেত্রে যেটা করতে হয়, যে একটা ধরো একটা বাঁকানো টিউব আছে, ইউটিউব টাইপের আছে, এবার একটা ইউটিউব আছে, এইটা হচ্ছে তোমার ফিল করা আছে একটা সেমি সলিড একটা লিকুইড দিয়ে বা সেমি সলিড দিয়ে। যে সেমি সলিডেতে মূলত যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট। আচ্ছা, এবার কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট সেটা জলে সলিবল। কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেটকে তুমি ধরে রাখবে কি করে, ধরে রাখার জন্য তোমাকে আগার পাউডারটাকে ব্যবহার করতে হয়। এই মোটামুটি ভাবে 100 ml যদি তুমি নাও, তাহলে এই 2-3% আগার পাউডার আর 14
50% KCl or অ্যামোনিয়াম নাইট্রেট মানে মিশিয়ে, মানে 100 ml জলের মধ্যে 2 থেকে 3 গ্রাম আগাও পাউডার এবং 14 থেকে 15 গ্রাম কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে ওটাকে না হালকা গরম করতে হয়। ওই 65-70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গরম করলে ওটা একটা ট্রান্সপারেন্ট লিকুইড হয়ে যায়, মোরাললেস একটা ট্রান্সপারেন্ট লিকুইড হয়ে যায়। আর আগার পাউডারে অনেক সময় একটুখানি মানে সেই আটার মতো একটুখানি হালকা লালচে রং থাকে। যদি সেই হালকা লালচে রংটা থাকে তাহলে সেই সামান্য লালচে রংটা তোমার তৈরি হতে পারে এটা। আর এবারে ওইটা তোমাকে যেটা করতে হয়, ওই এই ইউটিউব, যেটা কাঁচের তৈরি যে ইউটিউবগুলো, তার মধ্যে ঢোকাতে হয়। আচ্ছা, এমনি একদিক থেকে যদি ঢোকাও, দুদিক থেকে তো ঢোকানো যাবেই না, তাহলে এয়ার তৈরি হয়ে যাবে। একদিক থেকে যদি ঢোকাও, ঠান্ডা হতে গিয়ে এটা জমে যায় বলে আর কন্টিনিউয়াস ফ্লো তোমার তৈরি হয় না। তার বলতে এটা করতে হয় যে ধরো যে বিকারের মধ্যে তুমি এই সলিউশনটাকে বানিয়েছো, ইউটিউবের একটা এন্ড সেই বিকারের মধ্যে তুমি রাখো, আর অন্য এন্ডে তুমি একটা রাবার টিউব কানেক্ট করে ওটাকে শাক করো। শাক করলে তোমার কি হবে, এই লিকুইডটা এদিক থেকে এদিকে পুরো উঠে আসবে কন্টিনিউয়াসলি, এবং যখন কন্টিনিউয়াসলি উঠে আসবে তখন তুমি ওই রাবার টিউবটাকে ধরে রেখে এটা উল্টে দাও, উল্টে দিয়ে এইরকম ভাবে সোজা করে রেখে দাও। করে ওভারনাইট যদি রাখো সেটা তোমার সলিড হয়ে যাবে, মানে বেশ জমে যাবে আর কি। হ্যাঁ, মানে থকথকে সেমি সলিড তোমার তৈরি করে ফেলবে। তারপর যখন তুমি উল্টাবে তাতে আর ওটা পড়বে না। তাহলে এইভাবে সলবিজ আমরা ল্যাবরেটরিতে বানিয়ে নিই। আর বছরে একবার 8-10টা বানিয়ে না, ওটা দিয়ে সারা বছরে তোমার প্র্যাকটিক্যালটা হয়ে যায় আর কি। আর এবারে কোশ্চেনটা হচ্ছে যে কেন আমি কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করলাম, অন্য কোনো সল কেন ব্যবহার করলাম না? তার কারণটা হচ্ছে যে কেসিএল ব্যবহার করলে কে প্লাস এবং সিএল মাইনাসের ট্রান্সপোর্ট নাম্বারগুলো সমান, তাহলে এরা নিজেরা কোনো লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি করবে না। বা অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করলে ট্রান্সপোর্ট নাম্বার অফ NH4 প্লাস এবং ট্রান্সপোর্ট নাম্বার অফ NO3 মাইনাস তারা বেসিক্যালি সমান। মানে কে প্লাস সিএল মাইনাসের আয়নিক কন্ট্যাক্টে সমান বলে তাদের ট্রান্সপোর্ট নাম্বার সমান। অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে NH4 প্লাস এবং নাইট্রেট আয়নের ক্ষেত্রে দুজনের আয়নিক কন্ট্যাক্ট সমান, মানে তাদের ট্রান্সপোর্ট নাম্বার সমান, সেখানে এদেরকে ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে আমাদের যে দুটো টাইট্রেশন করতে হয়, একটা মোর ডাইকমেট টাইট্রেশন, একটা সিলভার নাইট্রেট ক্লোরাইড টাইট্রেশন, সিলভার নাইট্রেট কেসিএল টাইট্রেশন। সিলভার নাইট্রেট কেসিএল টাইট্রেশন তুমি কেসিএল সলভেন্ট ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ একটা বিকারের মধ্যে তোমার সিলভার নাইট্রেট সলিউশন ডোবানো আছে, এবারে তুমি উপর থেকে ড্রপ ওয়াইজ কেসিএল অ্যাড করবে, এটাই তো টাইট্রেশনের মূল ব্যাপারটা। কিন্তু সিলভার নাইট্রেট সলিউশনে যদি তুমি কেসিএল এর তৈরি সলভেন্ট দিয়ে দাও, তাহলে এই যে মুখটা তো ওপেন, মুখটা তো ওপেন, তাহলে এই যে এর মধ্যে যে কেসিএলটা আছে সেইটার সঙ্গে সিলভার নাইট্রেটের কন্টামিনেশন হবে। করার জন্য তোমার যেটা হবে, সিলভার নাইট্রেট সলিউশনটা সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়ে গিয়ে সাদা ঘোলা হয়ে যাবে, সেটা তুমি চাইছো না। সেই জন্য সিলভার নাইট্রেট কেসিএল টাইট্রেশনে কেসিএল সলভেন্ট ব্যবহার করা যাবে না। কারণ কেসিএল সলভেন্ট ব্যবহার করলে যেটা বললাম যে সিলভার নাইট্রেট একটা বিকারে ছিল, কেসিএল সলভেন্ট ব্যবহার করে যে কেসিএলটা আছে সেখান থেকে সিলভার ক্লোরাইডের সাদা প্রেসিপিটেট পড়ে যাচ্ছে, প্লাস তোমার কেএনওসি তৈরি হচ্ছে, এটা তো হোয়াইট প্রেসিপিটেট পড়ে যাচ্ছে। এবারে এই টাইট্রেশনটা তুমি করতে চাইছো, তার মতো করে ইএমএফ কি চেঞ্জ হচ্ছে তুমি দেখতে চাইছো, তো তার বদলে তুমি যদি কেসিএল এর সলভেন্ট ব্যবহার করে ফেলো, তাহলে তো কেসিএল সলভেন্ট থেকেই তো কিছুটা কেসিএল এসে সিলভার ক্লোরাইড মানে হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে, মানে বিকারের যে সলিউশনটা পুরো সাদা ঘোলা হয়ে যাবে, সেটা চলবে না। তুমি মোর ডাইকমেট টাইট্রেশনে সিলভার ক্লোরাইড, এই মোর ডাইকমেট টাইট্রেশনে মানে মোর ডাইকমেট মানে মোর সল্টের সঙ্গে তোমার পটাশিয়াম ডাইকমেটের যে রিয়াকশন আছে, মোর ডাইকমেট টাইট্রেশন আছে, হ্যাঁ, সেখানে তুমি সেফলি কেসিএল সলভেন্ট ব্যবহার করতে পারো। সিলভার নাইট্রেট কেসিএল এই টাইট্রেশনের ক্ষেত্রে তুমি কেসিএল সলভেন্ট ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে অ্যামোনিয়াম নাইট্রেট সলভেন্টই ব্যবহার করতে হবে। আচ্ছা, আর এখানে আগার পাউডারটা যে লেগেছিল তার কাজটা কি? কারণ আগার পাউডারটা না দিলে ইলেকট্রোলাইটটা কিন্তু ধরে রাখতে পারবে না, কারণ কেসিএল বা অ্যামোনিয়াম নাইট্রেট তারা জলে এমনই সলেবল, তুমি উল্টে দিলে ওটা আবার পড়ে যাবে। আর সেকেন্ডলি কি হচ্ছে যে ধরো যখন তুমি ওটাকে ডোবালে, মানে উল্টে যখন বিকারের মধ্যে সলভেন্টটাকে দিলে, তাহলে যদি তোমার এই আগার পাউডারটা না থাকতো, তাহলে ইলেকট্রোলাইটিক সলিউশনটা এই এই যে সলভেন্টে অনেক ভেতর পর্যন্ত ঢুকে যেতে পারতো, আগার পাউডার জন্য সেটা পাচ্ছে না। আর সেকেন্ডলি হচ্ছে ধরো এমন হলো যে যে তুমি দুটো বিকার হচ্ছে ডিফারেন্ট হাইটে আছে, তাহলে এই ইউটিউব যদি তুমি দুদিকে উল্টে রাখো, তাহলে কি হবে, একটা সাইফন অ্যাকশনের জন্য একটা দিক থেকে আরেকটা দিকে ইলেকট্রোলাইটিক চলে আসতে পারে। তো তাই করে যাদের একটা কেরোসিনের বড় পিপ আছে, সেইখান থেকে একটা ছোট কন্টেনারে যখন তোমার তেলটাকে বের করতে হয়, এই সাইফন অ্যাকশনটাকে ব্যবহার করতে হয়। তাহলে শাক করে দেবে একটা উঁচু জায়গা থেকে দিয়ে হচ্ছে তোমার এটা
ইলেকট্রোলাইটের সলিউশনটা চলে যেতে পারে। এই আগার পাউডারটা হচ্ছে সেটাকে আটকে দিচ্ছে, ইট প্রিভেন্ট দ্য সাইফনিক অ্যাকশন। এটা হচ্ছে আগার পাউডারের কাজ। তাহলে সল্ট ব্রিজ কি করলো, লিকুইড জাংশন পোটেনশিয়াল এলিমিনেট করে বা রিডিউস করে। সল্ট ব্রিজ কি করে তৈরি করবে সেটা আমি বললাম। তোমার দুটো সল্ট ব্রিজ মূলত যেটা কমনলি ল্যাবরেটরিতে থাকে সেটা কেসিএল সল্ট ব্রিজ এবং অ্যামোনিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ। কেন এদেরকে সল্ট ব্রিজ হিসেবে তুমি ব্যবহার করতে পারছো, কারণ বললাম এদের ট্রান্সফার নাম্বারগুলো সমান সমান বলে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ট্রান্সফার নাম্বার সমান সমান বলে। সেই জন্য সিলভার নাইট্রেট কেসিএল টাইট্রেশনের ক্ষেত্রে তুমি কেসিএল সল্ট ব্যবহার করতে পারবে না। কেন পারবে না সেটা বললাম। আর আগার পাউডারের রোলটা হচ্ছে তিনটে। ইট হোল্ডস দ্য ইলেকট্রোলাইট, ইট প্রিভেন্টস দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন টু গো ইনসাইড দ্য সল্ট ব্রিজ, আর ইট প্রিভেন্টস দ্য সাইফনিক অ্যাকশন। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে। আর এই পুরো জিনিসটা না আমরা পুরো একটা ক্লাস ধরে পড়াই, মানে এই যে যেখানে কনসেন্ট্রেশন সেল যেখান থেকে স্টার্ট হলো, এই যে এইখান থেকে লিকুইড জাংশন পোটেনশিয়াল, কনসেন্ট্রেশন সেল, এই পুরো জিনিসটাকে 2 ঘন্টার ক্লাস, সেটা আমি 10 মিনিটের মধ্যে বলে দিলাম। সেই জন্য একটু যাদের আগে জানা নেই তাদের একটু অসুবিধে। আমি তো সামারাইজ করছি জিনিসটাকে, আমি এক্সপেক্ট করি যে আগে তুমি এটা জানো সেইভাবে। কিন্তু আমি যেটা করবো, যেটা আমি আরেকবার পড়াবো, যখন পড়াবো মানে গত বছর পড়িয়েছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটি বা ইত্যাদি স্টুডেন্টদের এর জন্য, কিন্তু এখন অন্যান্য অনেক লোকে যদি এই সেমিস্টারে কিন্তু সিলেবাসে জিনিসটা আছে, তাই এটা আমি পড়াবো, তার লিঙ্ক তোমাদের দেবো যখন ক্লাসটাকে নেবো। তোমরা চাইলে এটাকে জয়েন করতে পারো জাস্ট ডিটেলে সেটা বোঝার জন্য। আচ্ছা, এবারে চলে এসো ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোডস। আচ্ছা, অনেক রকমের ইলেকট্রোড হতে পারে, যেমন যেগুলো কমন ইলেকট্রোড, মেটাল মেটাল আয়ন ইলেকট্রোড। দেখো Zn2 প্লাস Zn, কপার 2 প্লাস কপার, Ag প্লাস Ag। আসলে মেটাল মেটাল আয়ন ইলেকট্রোড তখনই তুমি ব্যবহার করতে পারো যখন যে মেটালগুলোকে ব্যবহার করছো সেই মেটালগুলোকে প্রথম কথা হচ্ছে ফ্রি অবস্থায় পাওয়া যায় এবং তারা বেশ কম রিয়াক্টিভ হতে হবে। যদি প্রচন্ড বেশি রিয়াক্টিভ হয়, অ্যাকোয়াস সলিউশনে সোডিয়াম পটাশিয়াম এসব যদি তুমি অ্যাকোয়াস সলিউশনে দাও, তাতে বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটবে। মোটামুটিভাবে কম রিয়াক্টিভ মেটাল যেটা পিওর অবস্থায় পাওয়া যায়, মেটাল মেটাল আয়ন ইলেকট্রোডে সেটাকে ব্যবহার করা হচ্ছে আর কি। এবং এইটা দিয়ে তুমি ডিরেক্টলি তারটাকে কানেক্ট করতে পারবে, তার সঙ্গে ব্যাটারি ক্যাথোড বা অ্যানোড যুক্ত হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যামালগাম ইলেকট্রোড। আর অ্যামালগাম ইলেকট্রোডের ক্ষেত্রে যেটা হয় যে যখন তোমার মেটালটা প্রচন্ড রিয়াক্টিভ হয়ে যাচ্ছে না, ধরো সোডিয়াম বা পটাশিয়াম, তার রিয়াক্টিভিটি কমানোর জন্য এটাকে অ্যামালগামেটেড করে নেওয়া হয়। অর্থাৎ সোডিয়াম আর মার্কারির একটা অ্যালয় তৈরি করে ফেলা হচ্ছে, এটাকে অ্যামালগাম বলা হচ্ছে, বা পটাশিয়াম মার্কারি একটা অ্যালয় তৈরি করেছে, অ্যামালগাম বলা হচ্ছে। তখন তোমাকে সেই অ্যামালগামগুলোকে ব্যবহার করতে হবে। তাদের মানে এই যে বললাম যে আয়নগুলো মানে মেটালগুলোর রিয়াক্টিভিটি এতটাই বেশি, তার রিয়াক্টিভিটি কমানো হচ্ছে এই অ্যামালগামেটেড করে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা গ্যাস ইলেকট্রোড। দেখো কখনো কখনো এই ধরো হাইড্রোজেন মানে H+H2 বা O-O2, এই যে ইলেকট্রোডগুলো, এখানে হাইড্রোজেন যেহেতু তোমার গ্যাস, অক্সিজেন যেহেতু গ্যাস, H+ বা OH- এরা যেহেতু তোমার সলিউশনে থাকে, তাহলে এদের সঙ্গে তুমি তো ব্যাটারি তার বা কিছু কানেক্ট করতে পারছো না। তখন তোমাকে কি হচ্ছে, একটা ইনার্ট মেটালকে ব্যবহার করতে হয়, এবং সেটা প্লাটিনাম ইউজুয়ালি ব্যবহার করা হয়। যেটা ইনার্ট মেটালকে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, তা দিয়ে তুমি বেসিক্যালি ব্যাটারির দুটো এন্ড কানেক্ট করতে পারবে। সেটা অ্যানোড হিসেবেও প্লাটিনাম ব্যবহার করা হবে, ক্যাথোড হিসেবেও প্লাটিনাম ব্যবহার করা হবে। যখন কোনো একটা গ্যাস এবং তার করসপন্ডিং আয়ন থাকবে আর কি, তখন তোমাকে এই প্লাটিনাম ইলেকট্রনগুলো ব্যবহার করতে হবে। আর একটা পার্টিকুলার টাইপ অফ ইলেকট্রন আছে মেটাল ইনসলিবল সল ইলেকট্রন, যেরকম এক্সাম্পল আমি একটু করে গেলাম। ধরো সিলভার ক্লোরাইড ইলেকট্রোড বা মানে Hg লিকুইড মার্কারি মার্কিউরাস ক্লোরাইড ইলেকট্রোড আর কি, হ্যাঁ, Hg লিকুইড Hg2Cl2 সলিড Cl মাইনাস, তাহলে সব ক্যালোমিল ইলেকট্রোড বলা হয় এগুলো আর কি। ক্যালোমিল ইলেকট্রোড, সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, এখানে দেখো কোনো একটা মেটাল ব্যবহার করা হয়েছে এবং তার ইনসলিবল সল্ট ব্যবহার করা হয়েছে। আর এই পার্টিকুলার কেসে এখানে যেহেতু মানে মার্কারিকে লিকুইড অবস্থায় নেওয়া হয়েছে, এখানেও কিন্তু একটা প্লাটিনাম তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে এই যে লিকুইড Hg2Cl2 লিকুইড Cl মাইনাস সলিউশনে আছে, তুমি তার কানেক্ট করবে কি করে? তার জন্য একটা মেটাল, ইনার্ট মেটাল তোমাকে এখানে ব্যবহার করতে হচ্ছে। এখানে এই রিয়াকশনের হাফ সেল রিয়াকশন যখন লিখবে, যে ডিরেক্টলি দেখবে সিলভার ক্লোরাইড সলিডটা বা Hg2Cl2 সলিডটা টেক পার্ট করছে, সেখানে একটা মেটাল ইনসলিবল সল্ট ইলেকট্রন। আচ্ছা, এবারে রেফারেন্স হাফ সেল ব্যবহার করছে। আচ্ছা, তাহলে এই যে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোড তুমি বুঝলে,
হ্যাঁ, এই যে 4টে রকমের যে ইলেকট্রোড আমি ব্যবহার করলাম, কোনটা কখন তুমি ব্যবহার করতে পারবে সে সম্বন্ধে একটা ধারণা আমি তোমাদের দিলাম। বোঝা গেছে পুরো জিনিসটা? ঠিক আছে? আচ্ছা, এবারে রেফারেন্স ইলেকট্রোড। দেখো, যখন তুমি এই কোনো একটা সেল কনস্ট্রাক্ট করছো, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তো ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড যখন তুমি করছো, তখন এই ক্যাথোড বা অ্যানোডের মধ্যে একটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কাজের, মানে ধরো তুমি সিলভার নেটে কেসের ইলেকট্রোড, সিলভার নেটে কেসের টাইট্রেশন করছো, তাহলে একটা বিকারে সিলভার ইলেকট্রোড ডোবানো হয়েছে, সেখানে সিলভার নাইট্রেট আছে, তুমি উপর থেকে কেসিএল অ্যাড করছো। বা মোর ডাইক্রোমেট টাইট্রেশন করছো, একটা বিকারে মোর সল্ট আছে, উপর থেকে তুমি ডাইক্রোমেট অ্যাড করছো এবং সেটা প্লাটিনাম সেখানে ডোবানো আছে। একটা হাফ সেলের তো গল্পটা আমি পেলাম, কিন্তু একটা হাফ সেল হলে তো পুরো সেল কনস্ট্রাক্টেড হবে না, সার্কিট কমপ্লিট হবে না। সেই জন্য তোমাকে একটা আর একটা ইলেকট্রোড ব্যবহার করতে হবে, যার ইএমএফটা কিন্তু তোমার জানা আছে, সেটাকে বলা হবে রেফারেন্স ইলেকট্রোড। তাহলে দেখো, ই সেলে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তুমি আইদার ক্যাথোডটাকে রেফারেন্স ইলেকট্রোড দিয়ে অথবা অ্যানোডটাকে রেফারেন্স ইলেকট্রোড দিয়ে তুমি রিপ্লেস করো। রিপ্লেস করলে তুমি এখানে এই এই এখান থেকে ই অ্যানোডটা পেয়ে যেতে ই রেফারেন্স মানে ই সেল, এই ক্যাথোডটা পেয়ে যেতে ই সেল প্লাস ই রেফারেন্স। এটা তাহলে এবার রেফারেন্স ইলেকট্রোডটা তার যে ইএমএফ সেটা তোমাকে সাপ্লাই করে দেওয়া থাকবে বা তোমার জানা থাকবে, আর ই সেলটা তুমি এক্সপেরিমেন্টালি মেজার করবে। আচ্ছা, রেফারেন্স ইলেকট্রোড জন্য যেগুলো ব্যবহার করা যেতে পারে, সেটা স্ট্যান্ডার্ড হাই ডিগ্রি ইলেকট্রোড ব্যবহার করা যেতে পারে, যার ইএমএফটা হচ্ছে 0 ভোল্ট আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু স্ট্যান্ডার্ড হাই ডিগ্রি ইলেকট্রোড সেটা ব্যবহার করার প্রচুর সমস্যা আছে। সমস্যা মানে, যেহেতু হাই ডিগ্রিটা গ্যাস অবস্থায় থাকে, সেই মানে এবং সেটা 1 অ্যাটমসফিয়ার প্রেসারে সেই গ্যাসের প্রেসারটাকে মেনটেন করতে হয়, এটা করা বেশ ডিফিকাল্ট বলে এখন আর লোকে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা ব্যবহার করে না। লোকে যেটা ব্যবহার করে এই ক্যারামেল ইলেকট্রোড বা স্যাচুরেটেড ক্যারামেল ইলেকট্রোড ব্যবহার করে, যেটা এরকম মার্কারি লিকুইড, Ag2Cl2 সলিড, আর একটা KCl আছে উইথ সার্টেন অ্যাক্টিভিটি। যদি এই KCl-টা স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে তুমি স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড পাবে, এবং স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোডের 25 ডিগ্রি সেন্টিগ্রেডের ইএমএফটা হয়েছে 0.2415 ভোল্ট। মানে এই যে KCl যেটা ব্যবহার করছো, সেটা তোমার মানে এর উপরে ইএমএফ অফ দ্য হাফ সেল নির্ভর করে। KCl এর কনসেন্ট্রেশনটা কত, 0.1 নর্মাল নাকি 1 নর্মাল নাকি স্যাচুরেটেড সলিউশন, তার মতো করে ইএমএফ গুলো তোমার পাল্টায়। তাহলে এক্ষেত্রে স্যাচুরেটেড KCl সলিউশন যদি তুমি নাও, তো স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড তার স্ট্যান্ডার্ড ইএমএফটা 0.2415 ভোল্ট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এবার KCl সলিউশনটা স্যাচুরেটেড হয়েছে কিনা তুমি বুঝবে কি করে? এই যে ক্যালামিন ইলেকট্রোডটাকে ডোবাতে হবে একটা KCl সলিউশনে, ওটা ধরো একটা বিকারে KCl নিয়েছো, ভালো করে তুমি ডিজলভ করলে, ডিজলভ করার পরেও দেখবে কিছুটা সলিড KCl যেমন থিতিয়ে থাকে। KClটা থিতিয়ে আছে মানেই হচ্ছে তুমি বুঝতে পারছো যে সলিউশন তার উপরে যেটা আছে ওটা স্যাচুরেটেড সলিউশন। ঠিক আছে? তো সেই স্যাচুরেটেড সলিউশন যদি হয়, তাহলে স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড ইএমএফ আছে 0.2415। আমাদের মোট ডাইক্রোমেট টাইট্রেশন এবং সিলভার নাইট্রেট KCl টাইট্রেশন, দুটো টাইট্রেশনের ক্ষেত্রেই কিন্তু এই স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোডকে রেফারেন্স ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়। দেখো, এই যে বলেছি যে KCl এর কনসেন্ট্রেশনটা যদি স্যাচুরেটেড না হয়ে 0.1 নর্মাল বা 1 নর্মাল হতো, তাহলে ইএমএফ গুলো কিন্তু পাল্টে যেত। দেখো, E0 হচ্ছে 0.3338 হয়ে যাচ্ছে, 0.1 হলে, 1 নর্মাল হলে 0.2800 হচ্ছে, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা মাথায় রাখবে। ঠিক আছে? আর ব্যবহার করা যেতে পারে সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। আমরা সব আমাদের ল্যাবরেটরিতে স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড ব্যবহার করা হয়। এছাড়া যেগুলো ব্যবহার করা যেতে পারতো সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, AgCl সলিড, Cl মাইনাস অ্যাকোয়া, তার ইএমএফটা 0.22 ভোল্ট at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মার্কিউরাস সালফেট ইলেকট্রোড, Ag লিকুইড, Ag2SO4 সলিড আর SO4 2 মাইনাস অ্যাকোয়াস, তার ইএমএফটা হচ্ছে 0.6151 ভোল্ট at 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড সো অন। তাহলে এইগুলো হচ্ছে তোমার রেফারেন্স ইলেকট্রোড, যেটা ব্যবহার করা যেতে পারে। তো ক্যালামিন ইলেকট্রোডটাই ইউজুয়ালি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এবারে নেক্সট চলে এসো পোটেনশিওমেট্রিক টাইট্রেশন। তাহলে দেখো, তাহলে এইটা আমাদের একটুখানি ডিটেলে অনেকটা বলতে হবে। তাহলে এই যেটা আলোচনা করলাম, রেফারেন্স ইলেকট্রোড এবং রেফারেন্স ইলেকট্রোড কেন ব্যবহার করা হচ্ছে সেটা তুমি বুঝলে। স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড অ্যাকচুয়ালি কি সেটা তোমাকে একটু ডিটেলে জানতে হচ্ছে। হ্যাঁ, এবার আমি চলে আসছি পোটেনশিওমেট্রিক টাইট্রেশনের ক্ষেত্রে। আর এই পোটেনশিওমেট্রিক টাইট্রেশন আমি একটা ভালো করে বলে দিচ্ছি, আর একটা তোমরা নিজেরা পড়ে নিতে পারবে বই থেকে, বা যখন প্র্যাকটিক্যাল করানো হবে সেখান থেকে তুমি ভালো করে বুঝে নিতে পারবে। যে ধরো আমি পোটেনশিওমেট্রিক টাইট্রেশন অফ সিলভার নাইট্রেট ভার্সেস KCl এটাকে করছি।
আর এর ক্ষেত্রে একটা স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড ব্যবহার করা হচ্ছে 25°C, যার ইএমএফটা 0.2415। আর সিলভার ইলেকট্রোড ব্যবহার করা হচ্ছে E0 ফর এজি প্লাস এজি, সেটা 0.799 ভোল্ট আর 25°C। তার মানে যা স্ট্যান্ডার্ড ইএমএফটা বেশি তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। ক্যাথোড হিসেবে সিলভার প্লাস ইলেকট্রোড ব্যবহার করছি, আর এদিকে স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড ব্যবহার করছি, মাঝে আমি সল্ট বীজ দিয়েছি। তাহলে এবারে ই সেলটা হচ্ছে ই ক্যাথোড মাইনাস ই স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড। আর স্যাচুরেটেড ই ক্যালামিন ইলেকট্রোড তার মানে সেল রিপ্রেজেন্টেশনটা এখানে বলে দিয়েছি, প্লাটিনাম সলিড, এইচজি লিকুইড, Ag2Cl2 সলিড, KCl সলিড, KCl স্যাচুরেটেড। এটি তাহলে ই সেলটা ই ক্যাথোড মাইনাস ই স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড হবে। আর এবারে কি রিয়াকশনটা ঘটছে দেখো। তাহলে শুরুতে যে রিয়াকশনটা ঘটছে, যে যখন KCl কিছু অ্যাড করা হয়নি তখন কি হচ্ছে না, যে সিলভার নাইট্রেটটা তুমি দিয়েছিলে সেই সিলভার নাইট্রেটটা ডিসোসিয়েট করে তোমার Ag প্লাস এবং নাইট্রেট আয়ন তৈরি করেছে। এবং যেটা ব্যাপার, এই তুমি রিয়াকশনটার কথা ভাবতে পারছো যে Ag প্লাস এবং Ag, হ্যাঁ, এই রিয়াকশনটা এখানে ঘটছে, Ag প্লাস থেকে Ag তৈরি হচ্ছে। তা যদি হয় তাহলে ই ক্যাথোড মানে যখন তুমি ইয়ে করছো, মানে আমি আচ্ছা প্রথমে আগে সেলটাকে লিখে ফেলি, যে সেলটা তৈরি হচ্ছে তখন KCl তুমি অ্যাড করোনি, তখন হচ্ছে এই হচ্ছে তোমার লাস্ট ইকুয়েশনটা কি, ই ক্যাথোড হচ্ছে E0 Ag প্লাস 0.0591 T/298 কেলভিন। এখানে বাই 1 মানে এখানে একটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, log 10 বেস অ্যাক্টিভিটি অফ Ag প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ Ag সলিড। আচ্ছা এবারে সলিডের অ্যাক্টিভিটি, যে কোনো সলিডের অ্যাক্টিভিটি সেটাকে 1 ধরতে হয়। সেখানে এই নিচের পার্টটা রইলো না, তাহলে কত হলো? আর এখানে তোমার ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে একটা হচ্ছে, তাহলে E0 ফর Ag প্লাস 0.0591 T/298 কেলভিন log 10 বেস অ্যাক্টিভিটি অফ Ag প্লাস। ই সেলটা কত হবে? ই ক্যাথোড মাইনাস ই স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড। কারণ এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে এইটার ইএমএফ বেশি বলে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করেছো, স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোডটাকেই তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করছো। তাহলে ই সেলটা ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। তাহলে ই সেলটা হয়ে গেল, ই ক্যাথোডটা হচ্ছে এই যে এক্সপ্রেশন আছে সেইটা, মাইনাস স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোডের ইএমএফ। তাহলে হয়ে গেল ই সেলটা E0 অফ Ag প্লাস Ag মাইনাস ই অফ স্যাচুরেটেড ক্যালামিন ইলেকট্রোড প্লাস 0.0591 T/298 কেলভিন log 10 বেস অ্যাক্টিভিটি অফ Ag প্লাস। তাহলে এটা তো শুরুতে তোমার ইএমএফ অফ দ্য সেল, তার এক্সপ্রেশন। আচ্ছা এবার আমি যখন ড্রপ ওয়াইজ KCl অ্যাড করছি কি হয় না, KCl সিলভার নাইট্রেটের সঙ্গে রিয়াকশন করে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলে। তাহলে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট ফেলে কি হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে যে সলিউশনে Ag প্লাসের কনসেন্ট্রেশনটা কমছে, তাই না? যখন সিলভার নাইট্রেটে KCl অ্যাড করছি তাহলে সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেট পড়ে যাওয়া মানেটা কি, যে সলিউশনে Ag প্লাসের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে Ag প্লাসের পরিমাণ যদি কমে যায়, দেখো এই এক্সপ্রেশন থেকে পরিষ্কার, এখানে প্লাস ছিল, এখানে log 10 বেস অ্যাক্টিভেটেড Ag প্লাস ছিল, Ag প্লাসের কনসেন্ট্রেশন মানে কমে যাচ্ছে, মানে হচ্ছে ইএমএফ অফ দ্য সেল হচ্ছে তোমার কমে যাচ্ছে। এটা তো কনস্ট্যান্ট, ইএমএফ অফ দ্য সেলটা হচ্ছে কমে যাচ্ছে। তাহলে যত KCl তুমি অ্যাড করবে ইএমএফ অফ দ্য সেল কমে যাবে। তাহলে when KCl is added, concentration of Ag plus decreases and E for the cell decreases. This will continue till the equivalent point is reached. আর এবার ইকুইভ্যালেন্ট পয়েন্ট যখন রিচ করে গেল তখন কি হলো, তখন তো আর সিলভার নাইট্রেট আলাদা করে কিছু নেই, তোমার পুরোটাই সিলভার ক্লোরাইড হয়ে গেছে। এবার সিলভার ক্লোরাইড যদি হয়ে যায় সেটা কিন্তু ইনসলুবল, মানে স্প্যারিংলি সলিউবল সল্ট। তাহলে স্প্যারিংলি সলিউবল সল্ট যদি হয় তাহলে তার ক্ষেত্রে তুমি যদি সাফিসিয়েন্ট টাইম রেখে দাও তাহলে সিলভার ক্লোরাইড সলিড সেখান থেকে কিছুটা সিলভার ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশনে আসবে, যে আবার স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাওয়ার জন্য পুরোটা ডিসোসিয়েট করে Ag প্লাস এবং Cl মাইনাস তোমার তৈরি করছে। আর এবারে ধরে নাও সিলভার ক্লোরাইডের সলিবিলিটি হচ্ছে S, তাহলে Ag প্লাসের কনসেন্ট্রেশন S হবে, Cl মাইনাসের কনসেন্ট্রেশন S হবে। তাহলে এই যে ইকুইলিব্রিয়ামটা যেহেতু AgCl অ্যাকোয়াস সলিউশনে প্রায় থাকছেই না, পুরোটাই ডিসোসিয়েট করে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম যেটা সেটা হচ্ছে AgCl সলিড, যেখানে Ag প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস হলো। এবার এখানে কনসেন্ট্রেশন অফ Ag প্লাসটা কত, এই যে সলিবিলিটি অফ AgCl ছিল সেটাই, কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তার সলিবিলিটি। তার মানে আমি সলিবিলিটি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা পাচ্ছি কি করে না, KSPটা হচ্ছে এই ক্যাটায়নের কনসেন্ট্রেশন অ্যানায়নের কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা A স্কোয়ার হয়ে গেল। এবারে A স্কোয়ারটা হচ্ছে কি না, বেসিক্যালি কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রেশন অফ Ag প্লাস বা কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস, কনসেন্ট্রেশন অফ Ag প্লাসটা কত হবে, সেটা সলিবিলিটি, সেটা রুট ওভার অফ KSP হলো। তাহলে এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছিলে যখন ইকুইভ্যালেন্ট পয়েন্টে তুমি আছো, যেখানে সলিউশনে শুধুমাত্রই সিলভার ক্লোরাইড সলিডটা ছিল, সেইখান থেকে যতটুকু Ag প্লাস পাচ্ছি সেইটাই,
তাহলে এই অ্যাক্টিভিটি অফ এজি প্লাস যেটা রুট ওভার অফ সলিবিলিটি প্রোডাক্ট সেটা হয়ে যাবে, তুমি বসিয়ে দাও। বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, যেখানে লগ 10 বের অ্যাক্টিভিটি অফ এজি প্লাসের বদলে তুমি রুট ওভার অফ কেএসপি বসিয়ে দিলে। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে দেখো, এইগুলো সব বাঁ দিকে নিয়ে চলে যায়, ই সেল মাইনাস ই জিরো অফ এজি প্লাস এজি মাইনাস প্লাস ই ফর স্যাচুরেটেড ক্যালোরি ইলেকট্রেট ইকুয়াল টু 0.0.51। এবারে আচ্ছা টি বাই 298 কেলভিন লগ 10 বের রুট ওভার অফ কেএসপি। তাহলে যদি রুটটাকে তুমি সরিয়ে নাও, লগের বাইরে বের করে একটা হাফ হলো, লগ 10 বেস কেএসপি হলো। এবারে 0.0591কে 2 দিয়ে ভাগ করলে 0.0295 টি বাই 298 কেলভিন লগ 10 বেস কেএসপি হলো। লগ 10 কেএসপিটা কি হয়ে যাচ্ছে, ই সেল মাইনাস ই জিরো এজি প্লাস এজি প্লাস ই স্যাচুরেটেড ক্যালোরি ডিভাইডেড বাই 0.0295 টি বাই 298। তাহলে এখানে কেএসপিটা বেরিয়ে গেল। তাহলে এই যে রিয়াকশনটা মানে এই যে পোটেনশিওমেট্রিক টাইট্রেশনটা, এখান থেকে দুটো জিনিস বের করতে হয়। একটা হচ্ছে কেএসপি, তার ফর্মুলা তুমি পেয়ে গেলে, হ্যাঁ, মানে কোন টেম্পারেচারে করছো তুমি দেখতে হবে, স্যাচুরেটেড ক্যালোরির ওই টেম্পারেচার ভ্যালু তোমার জানা আছে, স্ট্যান্ডার্ড ইএমএফ এর ভ্যালু তোমার জানা থাকবে, আর ই সেলটা তুমি মেজার করে নিলে, করে নিলে তুমি সলিবিলিটি প্রোডাক্ট বা কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। আর কি করতে হয়, আর কেসিএল হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। কেসিএল এর স্ট্রেনটা তুমি ওজন করেই পেয়ে যাবে। তাহলে সিলভার নাইট্রেটের স্ট্রেন তুমি বের করবে কি করে, দেখো আমি ইকুইভ্যালেন্ট পয়েন্ট পেতে হবে। ইকুইভ্যালেন্ট পয়েন্ট কেমন করে পাচ্ছি আমি দেখাচ্ছি। ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার দেখতে হবে যে কতটা ভলিউম সিলভার নাইট্রেটের সঙ্গে কতটা ভলিউম কেসিএল এর রিয়াকশন ঘটেছে। এবারে V1 S1 সমান V2 S2 করো, তুমি জাস্ট ভলিউম অফ কেসিএল এবং ভলিউম অফ সিলভার নাইট্রেট পেয়ে গেছো। আর কেসিএল যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড, তার স্ট্রেনটা তোমার অলরেডি জানা আছে, তো সেখান থেকে তুমি কনসেন্ট্রেশন অফ এটা বের করে ফেলতে পারছো, মানে কনসেন্ট্রেশন অফ সিলভার নাইট্রেট যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সেটা তুমি বের করে ফেলতে পারছো। আচ্ছা এবারে এই যে প্রিন্সিপালটা বলা হলো, সেই প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি কি করে মানে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই। এবার তার ইকুইভ্যালেন্ট পয়েন্টটা কি হলো আমি বললাম। আচ্ছা আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট কি হচ্ছে, আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, যে তুমি আরো যখন কেসিএল অ্যাড করছো, আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট তোমার সলিউশনে তো আর কোনো সিলভার নাইট্রেট নেই, সলিউশনে আছে কি, তোমার সিলভার ইলেকট্রোড আছে আর সিলভার ক্লোরাইড আছে। সেই জন্য যে রিয়াকশনটা করছে এখন রিয়াকশনটাই পাল্টে গেল, যেটা হয়ে গেল কত, সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। তাহলে এজি সলিড প্লাস সেল মাইনাস অ্যাকোয়াস থেকে এজি সেল সলিড তোমার তৈরি হচ্ছে, তখন সেলটাই পাল্টে গেছে। তখন তোমার এজি আছে আর সিলভার ক্লোরাইড সলিড আছে, সেখানে সিলভার তোমার ডোবানো আছে, হ্যাঁ, আর সিএল মাইনাস আছে। তাহলে যদি এজি সলিড অবস্থা থাকে, সিলভার ক্লোরাইড সলিড অবস্থা থাকে, সিএল মাইনাস থাকে, তাহলে হাফ সেলটাকে, এটা ক্যাথোড হাফ সেলটা, এটা কিন্তু এখন সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। তাহলে তার যে ইএমএফটা কত হবে, ই ক্যাথোডটা ই জিরো ফর এজিসিএল, মানে এইটা মানে মানে যেটা সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড প্লাস 0.0591, এখানেও একটা ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, টি বাই 298 কেলভিন লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ এজিসিএল সলিড বাই অ্যাক্টিভিটি অফ এজি সলিড কিন্তু অ্যাক্টিভিটি অফ সেল মাইনাস। এবারে সলিডের অ্যাক্টিভিটিগুলোকে 1 ধরে নাও, লগ 10 বেস 1 বাই অ্যাক্টিভিটি অফ সেল মাইনাস আছে। এবার এটা উপরে পাঠিয়ে দিলে এটা মাইনাস হয়ে এলো তোমার এখানে। তাহলে ই সেলটা কত হচ্ছে, ই ক্যাথোড মাইনাস ই ফর স্যাচুরেটেড ক্যালোরি ইলেকট্রোড, এটা যদি বসিয়ে দাও কি হচ্ছে, এটা মাইনাস 0.0591 লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ সেল মাইনাস আছে, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট আছে। এবারে কেসিএল যখন তুমি অ্যাড করছো কি হচ্ছে, মিডিয়ামে আরো সিএল মাইনাস আসছে, যদি মিডিয়ামে আরো বেশি সিএল মাইনাস আসে, তাহলে লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ সিএল মাইনাস এটা বাড়লো, একটা মাইনাস সাইন আছে বলে এই সেলটা হচ্ছে তোমার কমলো। ফার্দার অ্যাডিশন অফ কেসিএল increases the concentration of shear minus and hence EMF of the cell decrease করছে। তার মানে একটা মোদ্দা কথা, সবসময় ইএমএফটা ডিক্রিজ করছে। তাহলে প্রথমে কি হচ্ছিল, প্রথমে মিডিয়ামে সিলভার নাইট্রেট ছিল, এজি প্লাস ছিল, যখন কেসিএল তুমি দিচ্ছ তখন এই সিলভার নাইট্রেট কেসিএল এর সঙ্গে রিয়াক্ট করে সিলভার ক্লোরাইডে প্রেসিপিটেট করছে, মিডিয়াম থেকে এজি প্লাস সরে যাচ্ছে বলে ইএমএফ কমছে। ইকুইভ্যালেন্ট পয়েন্ট পর্যন্ত এটা গেল। ইকুইভ্যালেন্ট পয়েন্টে কি হলো আমি পরিষ্কার দেখলাম যে যা কিছু তুমি এজি প্লাস পাচ্ছ সবটা হচ্ছে সিলভার ক্লোরাইড যে প্যারিংলে সলিবল সল, তার সলিবিলিটির জন্য পাচ্ছ, সেখান থেকে তুমি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের এক্সপ্রেশন পেয়ে গেলে। আর আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট যখন তুমি ফার্দার কেসিএল অ্যাড করছো, মিডিয়ামে সেল মাইনাস আসছে আর সেল মাইনাস এলে হচ্ছে, আবার তুমি দেখতে পাচ্ছ ইএমএফ অফ দ্য সেলটা হচ্ছে কমছে। তার মানে থ্রু আউট যেটা দেখতে পাচ্ছ যে তোমার ইএমএফটা থ্রু আউট কমছে। এবং তুমি যদি করো, ছবি আঁকো যে ওয়াই অ্যাক্সিস বরাবর ইএমএফ আর এক্স অ্যাক্সিস বরাবর ড্রপস অফ কেসিএল অ্যাডেড, যে তুমি করো তাহলে দেখো এইরকম একটা ছবি তুমি দেখতে পাবে।
আচ্ছা, এবারে যেখানে তোমার জাম্পটা হলো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, মানে কুইক চেঞ্জটা হলো এই ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টে তুমি কতটা, ধরো 10 ml কেসিএল, সরি তুমি 10 ml সিলভার নাইট্রেট বিকারে নিয়েছিলে, উপর থেকে কত ড্রপ কেসিএল লাগলো সেই ড্রপটা তুমি কাউন্ট করে ফেললে, মানে ইকুইভ্যালেন্ট পয়েন্ট থেকে আর কি, সেটাকে কাউন্ট করে ফেললে। এবার একটা ড্রপের কতটা ভলিউম সেটা দিয়ে গুণ করলে কতখানি ভলিউম অফ কেসিএল লেগেছে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তোমার কেসিএল যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড, তার স্ট্রেংথ আমার জানা আছে, কেসিএল কতটা লাগলো তুমি টাইটেশন থেকে পেয়ে গেলে, ভলিউম তুমি সিলভার নাইট্রেট কতটা নিয়েছিলে সেটা তুমি জানো, সেখান থেকে তোমার সিলভার নাইট্রেটের স্ট্রেংথটা পেয়ে যাচ্ছে। তাহলে স্ট্রেংথ অফ বা মানে কনসেন্ট্রেশন অফ সিলভার নাইট্রেট হচ্ছে ভলিউম অফ কেসিএল ইন্টু স্ট্রেংথ অফ কেসিএল বা ভলিউম অফ সিলভার নাইট্রেট। ঠিক আছে। আচ্ছা, এবারে এই ইকুইভ্যালেন্ট পয়েন্টে যে ইএমএফটা, ইকুইভ্যালেন্ট পয়েন্টের ইএমএফটা যদি তুমি জানো তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও। এই যে ফর্মুলাটা আছে, এই ইকুইভ্যালেন্ট পয়েন্টে ইএমএফ অফ দ্য সেল এজি প্লাস এজি, তার স্ট্যান্ডার্ড ইএমএফ এর ভ্যালু আমার জানা আছে। কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে, যে টেম্পারেচার আমরা কাজ করছি স্যাচুরেটেড ক্যারামিলেটের ইএমএফ আমার জানা আছে, এই এক্সপ্রেশনে বসালে সিলভার ক্লোরাইডের সলিবিলিটি প্রোডাক্ট তুমি পেয়ে যাবে ফ্রম দ্য নলেজ অফ E cell at the equivalent point and saturated, and E for the saturated cadmium electrode, and E0 for Ag plus Ag at room temperature. We can determine the concentration solubility product KSP. আচ্ছা, এবারে আরো দুটো প্লট তোমাকে আঁকতে হয়। সেটা হচ্ছে যে এই যে ছবিটা থেকে তুমি যেমন ইকুইভ্যালেন্ট পয়েন্ট পেলে, এই ইকুইভ্যালেন্ট পয়েন্টটা না খুব অ্যাকুরেট বের করা অনেক সময় একটু অসুবিধা হয়। সেই জন্য লোকে কি করে, ডেরিভেটিভ প্লট করে। আচ্ছা, ডেরিভেটিভ প্লট কেমন করে করছে না, ধরো বিভিন্ন নাম্বার অফ ড্রপস N0, N1, N2, N3, N4, তাতে ইএমএফ গুলো তুমি মেপেছো। এবার ডেরিভেটিভ করার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে যে E1 মাইনাস E0 বাই N1 মাইনাস N0, অর্থাৎ ডেল্টা ই বাই ডেল্টা এন হলো E1 মাইনাস E0 বাই N1 মাইনাস N0। সেখান থেকে তুমি ডেরিভেটিভটা পেলে। এবার সেই ডেরিভেটিভটা ইটসেলফ নেগেটিভ হবে, কারণ তুমি এই ছবি থেকেই বুঝতে পারছো এটা সবসময় কমছে বলে এটা নেগেটিভ হচ্ছে। আমি যেটা করছি তার মডিউলাসটাকে নিচ্ছি, তাকে প্লট করব হচ্ছে এই মিন নাম্বার অফ ড্রপস N0 N1 বাই 2, এই মিন নাম্বার অফ ড্রপস এর রেসপেক্টে প্লট করব। যে পরের পয়েন্টটা কি হচ্ছে না, ডেরিভেটিভটা যখন করব E2 মাইনাস E1 বাই N2 মাইনাস N1, E2 মাইনাস E1 বাই N2 মাইনাস N1, আর ডেরিভেটিভ হলো তার ম্যাগনিটিউডটাকে নিচ্ছি, তাকে প্লট করব N1 প্লাস N2 বাই 2। ঠিক একই রকম ভাবে E3 মাইনাস E2, হ্যাঁ, E3 মাইনাস E2 ডিভাইডেড বাই N3 মাইনাস N2, এটা হচ্ছে তারপরের পয়েন্টটা হচ্ছে তোমার ডেরিভেটিভ ছিল, তার ম্যাগনিটিউডটাকে নিচ্ছি। মানে আমি ডেরিভেটিভটা নেগেটিভ বলে আমি তার ম্যাগনিটিউড নিয়ে কথাবার্তা বলছি। মোট ডাইকমের টাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাগনিটিউড নেওয়ার দরকার পড়বে না। আর এটা হয়ে যাচ্ছে তোমার ওই মিন নাম্বার অফ ড্রপস। তাহলে যেটা করবো যে ডেরিভেটিভের ম্যাগনিটিউডটা মিন ড্রপসের রেসপেক্টে যদি প্লট করি তাহলে এই টাইপের দেখতে একটা ছবি হবে। এবং এই ধরনের ছবি দেখতে হবে সেটা তুমি এখান থেকে পরিষ্কার দেখো। আমি স্লোপের ম্যাগনিটিউড দেখছি, তাহলে এই জায়গায় স্লোপটা কম, ইকুইভ্যালেন্ট পয়েন্টের স্লোপটা হঠাৎ করে খুব বেশি, তারপর স্লোপটা আবার কমে গেল। তাহলে ম্যাগনিটিউডের রেসপেক্টে দেখো প্রথমে স্লোপটা কম, তারপর স্লোপটা অনেক বেশি হয়ে যায়, তারপর আবার কমে গেল। আচ্ছা, তাহলে এই বিভিন্ন মিন নাম্বার অফ ড্রপসে যদি ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে যাই, তাহলে এই যে বিভিন্ন ড্রপসে ইএমএফ পেয়ে গেলে সেখান থেকে যেমন ফার্স্ট ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করতে পারো, আর বিভিন্ন নাম্বার অফ ড্রপসে ফার্স্ট ডেরিভেটিভ পেয়ে গেলে সেখান থেকে তুমি সেকেন্ড ডেরিভেটিভ প্লট করতে পারো। যখন সেকেন্ড ডেরিভেটিভ প্লট করছে দেখো খেয়াল করে ছবিটা কেমন হবে। ফার্স্ট ডেরিভেটিভে কি দেখতে পাচ্ছ যে এই যে এই যেটা তুমি ম্যাগনিটিউডের রেসপেক্টে দেখো, তাহলে এই দিক থেকে এদিকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ স্লোপটা পজিটিভ, মানে ডেরিভেটিভের স্লোপটা বলছি, ডেরিভেটিভ স্লোপটা এই জায়গায় পজিটিভ, আর এই পয়েন্টের পরে হঠাৎ করে নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে ডেরিভেটিভটা কম বাড়ছে 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 করে এক্সট্রিমলি পজিটিভ হলো, তারপরে কিন্তু আবার প্রচন্ড হঠাৎ করে নেগেটিভ, এক্সট্রিমলি নেগেটিভ থেকে আস্তে 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 সেটা ফ্ল্যাট হওয়ার চেষ্টা করছে। এই জন্য সেকেন্ড ডেরিভেটিভ প্লটটাকে যদি করো দেখো, এইটাকে তুমি 0 পয়েন্ট যদি ধরো, এটা যদি 0 লাইন যদি তুমি ধরো, তাহলে প্রথমে হচ্ছে ওটা আস্তে 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 অনেকটা বেশি পজিটিভ হলো, আর ইকুইভ্যালেন্ট পয়েন্টটা রিচ করার ঠিক পরেই কি হচ্ছে, ওটা নেগেটিভ হয়ে গেল, হঠাৎ করে নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে তারপরে আস্তে 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 আবার 0-র দিকে সেটা যাচ্ছে। তাহলে তুমি বিভিন্ন মিন নাম্বার অফ ড্রপস পেয়েছিলে, সেখানে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু পেয়েছো। সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে এই যে ডেরিভেটিভের ডিফারেন্স ডিভাইডেড বাই ড্রপসের ডিফারেন্স করে তুমি সেকেন্ড ডেরিভেটিভ প্লটটাকে পাবে। তার মানে এই 3 রকমের ছবি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাস্ট নর্মাল ছবি, এটা তোমায় আঁকতেই হবে ইকুইভ্যালেন্ট পয়েন্ট পাওয়ার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ইকুইভ্যালেন্ট পয়েন্ট ইএমএফ পাওয়ার জন্য। এবারে এই ইকুইভ্যালেন্ট পয়েন্টটা খুঁজে পাওয়াটা এর ক্ষেত্রে কি একটু এদিক ওদিক
হয়ে যেতে পারে, কিন্তু যখন তুমি ফার্স্ট ডেরিভেটিভ প্লট বা সেকেন্ড ডেরিভেটিভ প্লটটাকে করছো, ফার্স্ট ডেরিভেটিভ প্লটে একটা পার্টিকুলার নাম্বার অফ ড্রপসে তুমি পিকটাকে পাচ্ছ, আর সেকেন্ড ডেরিভেটিভ প্লটে তোমার হঠাৎ করে এটা পজিটিভ থেকে জিনিসটা নেগেটিভ হয়ে যাবে, যে জায়গায় সাইনটা চেঞ্জ ওভার হচ্ছে আর কি, সেটা তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। তাহলে দেখো, তাহলে একটা পোটেনশিওমেট্রিক টাইট্রেশন যখন করা হচ্ছে, তাহলে প্রথমে সেল কনস্ট্রাকশনটাকে দেখতে হবে, কোনটাকে ক্যাথোড বলবো, কোনটাকে অ্যানোড বলবো। তারপরে সেলে কি রিয়াকশনটাকে ঘটছে তোমাকে দেখা। এবারে আমি যে কোন একটা পার্টিকুলার ইলেকট্রোলাইট নিয়েছি, বাইরে থেকে যে আরেকটা ইলেকট্রোলাইট আমি অ্যাড করছি, তাহলে সেখানে আয়নের কি রিয়াকশন ঘটছে, আয়নের সংখ্যা বাড়ছে বা কমছে, তার সঙ্গে নাস্ট ইকুয়েশন, এটাকে মাথায় রেখে ইএমএফটা বাড়বে না কমবে সেই আইডিয়াটা তুমি পাবে। তার মতো করে তুমি ছবির নেচারটা বুঝতে পেরে গেলে, এখানে সিলভার নাইট্রেটকে সেল করলাম, যে বোর্ড ডাইক্রোমেটের ক্ষেত্রে একই রকম ভাবে তখন ওটা কমবে না, ওটা পজিটিভ হবে। এবারে ওই যে প্লট থেকে তুমি কি কি ইনফরমেশন পাচ্ছ সেটাকে দেখা। এবারে নর্মাল প্লট থেকে মানে ইএমএফ ভার্সেস নাম্বার অফ ড্রপস, পিএইচ মেট্রিক তো ঠিক একই রকম ভাবে কাজ করতে হবে, সেটা আমরা নেক্সট আয়নিক ইকুইলিব্রিয়াম যখন পড়বো তখন পড়বো। তোমার ওই ফার্স্ট ডেরিভেটিভ প্লট এবং সেকেন্ড ডেরিভেটিভ প্লট এই দুটো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা আমাকে করতে হবে। দেখো, এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার রেডক্স হিসেবে যেটা আছে তোমাদের দেখবে সিলেবাসে, এই হচ্ছে অল অ্যাবাউট। তাহলে গত দিনের ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো ক্লাস, আর তার আগের ক্লাসে কন্ডাক্টেন্স পার্টটা মূলত আলোচনা হয়েছিল। কন্ডাক্টেন্স পার্টটা তুমি আলাদা করে একটা ক্লাসে পড়বে, যেটা কম্পারেটিভ একটা সহজ, কিন্তু পরীক্ষার কোশ্চেন পড়ে অনেক বেশি। আর রেডক্স যে পার্টটা আমরা করলাম, হ্যাঁ, সেই রেডক্স পার্টটার মধ্যে আমরা মূলত যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি সিলেবাস অনুযায়ী পুরো ব্যাপারটাকে বলছি, তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রেডক্স বা এই ধরনের জিনিসপত্র আবার একবার পড়েছো, তোমরা এবারে দুটোকে একসাথে মিশিয়ে পড়ে ফেলো। যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা মূলত কোন জায়গাগুলোকে জোর দিচ্ছি, নাস্ট ইকুয়েশন, সেল কনস্ট্রাকশন, সেখান থেকে সেল রিয়াকশন, পোটেনশিওমেট্রিক টাইট্রেশন, সল্ট ব্রিজ, সেল উইথ ট্রান্সপারেন্স, উইদাউট ট্রান্সপারেন্স, লিকুইড জাংশন পোটেনশিয়াল, হ্যাঁ, এইসব রিলেটেড জিনিসপত্রতে আমরা বেসিক্যালি ফোকাস করি। আর ইনঅর্গানিকে কি করে, ইনঅর্গানিকের লাস্ট ইকুয়েশন পর্যন্ত করলো। আচ্ছা, আগের দিনে আমি এরকম করেছিলাম যে রিভার্সিবল গ্যালভানিক সেলের থার্মোডাইনামিক্স যেটা, সেই পুরো জিনিসটাকে বলেছিলাম। এবার ইনঅর্গানিকে যেটা করে যে তোমার ওই তোমার নাস্ট ইকুয়েশনটাকে লিখে সেইখান থেকে ইএমএফ বা অনেক সময় ফর্মাল পোটেনশিয়াল লিখে, তার ওই পিএইচ ডিপেন্ডেন্ট, তার কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, হ্যাঁ, তার হচ্ছে তোমার ওই ইয়ে তোমার যখন কোনো একটা রিয়াকশন ঘটবে, হ্যাঁ, তখন হচ্ছে কে কাকে রিপ্লেস করছে, কি রিয়াকশন করছে, এই টাইপের জিনিসপত্র নিয়ে ইনঅর্গানিকটা মূলত ফোকাস করে আর কি। তো তোমরা সেইটা তো অলরেডি জানো, মানে নিশ্চয়ই পড়া হয়ে গেছে রেডক্স পার্টটা, সেটা দেখে নেবে, এটা দেখে নেবে, পড়ে তুমি যখন এনইএস বা সলিউশনগুলো করবে, দেবে তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে এই হচ্ছে পড়ানোর পার্টটা হলো। তারপরে আমি নেক্সট একটা ক্লাসে এটা করবো, মানে আমি নেক্সট টপিক যেটা পড়াবো সেটা আইনিক ইকুইলিব্রিয়াম, কিন্তু আমরা যেটা ইয়ে করব, মানে ইন দ্য মিন টাইম করবো, তোমাদের যে সিলেবাস আছে তাতে কেমিক্যাল এবং আয়নিক ইকুইলিব্রিয়ামটা আলাদা পার্ট হিসেবে আছে, আর ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটা আলাদা পার্ট হিসেবে আছে। আয়নিক ইকুইলিব্রিয়াম পার্ট আমি যতদূর মনে পড়ছে যে আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটা সেটাকে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ঢোকানো নেই, আয়নিক ইকুইলিব্রিয়াম এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা ইকুইলিব্রিয়াম পার্টের মধ্যে তোমার ঢোকানো আছে। ঠিক আছে, এটা একবার দেখে নিচ্ছি। তাহলে নেক্সট আমরা যেটা করবো, আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটাকে করবো। আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটাকে তুমি একটা ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট হিসেবেও ভাবতে পারো, আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে পরের পার্ট, কেমিক্যাল এন্ড আয়নিক ইকুইলিব্রিয়াম, তার পার্ট হিসেবেও ভাবতে পারো। আর সেটাকে পড়ে নাও। আমি তার আগে এই আয়নিক ইকুইলিব্রিয়ামে যাওয়ার আগে হচ্ছে এই যেটা পড়ালাম, এই তিনটে ক্লাসের উপরে বেস করে যে এমসিকিউ গুলো হয়, এমসিকিউ সেটটাকে দিয়ে নেব। হ্যাঁ, দিয়ে তারপরে আমি দেখে নিই সিলেবাসটা কেমন আছে, সেই মতো করে সিলেবাসটায় যদি আয়নিক ইকুইলিব্রিয়ামটা ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে থাকে, তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম পার্টটাকে বলে দিয়ে তারপর পরীক্ষা নেব। আর না হলে হচ্ছে ওই ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট যেটা বললাম সেইটার উপরই পরীক্ষাটা নিয়ে নেবো আর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে যেটা আমাদের বলার ছিল। তো দেখো, কারো যদি কিছু অসুবিধা থাকে। ঠিক আছে তো, সব বুঝতে পেরেছো তো?